এই সংজ্ঞাটা একবার শিখে ফেলবে এখন সংজ্ঞায় কি বলছে। এই ইজমেন্ট শব্দ সেই অধিকার অন্তর্ভুক্ত থাকবে যা কোনো চুক্তির মাধ্যমে উদ্ভূত হয়নি। তাহলে ইজমেন্ট কি চুক্তির মাধ্যমে উদ্ভূত হয়েছে? ইজমেন্ট চুক্তির মাধ্যমে উদ্ভূত হয়নি। এবং যার দ্বারা কোনো ব্যক্তি অপর কোনো ব্যক্তির সত্তাধীন জমির উপর বা জমির ফসলের উপর বা ওই জমিতে সংযুক্ত বা অবস্থিত কোনো জিনিসের উপর কি করে অপসারণ বা ব্যবহার করবার অধিকার লাভ করে। এটাই ব্যবহার ইজমেন্ট বা ব্যবহার সত্য। ওই জমির ওই ব্যক্তির সাথে আমার কোনো ধরনের চুক্তি নাই, না থাকা সত্ত্বেও আমার কি হয়, ওই ব্যক্তির সত্তাধীন জমির উপর বা ওই জমির ফসলের উপর বা ওই জমির উপর সংযুক্ত বা অবস্থিত কোনো কিছুর উপর আমার ওই জিনিসগুলো অপসারণ করবার বা ব্যবহার করবার অধিকার লাভ করি। এটাই হচ্ছে ইজমেন্ট বা ব্যবহার সত্য। তাহলে 26 গেলে আমরা বিস্তারিত করবো। তো এতটুকু তো বোঝা গেছে যে এটা ইজমেন্টের সাথে চুক্তির কোনো সম্পর্ক না। তাহলে পরীক্ষায় ইজমেন্ট রাইট বলতে কি বুঝেন দেখলে এই সংখ্যাটা লিখলেই হবে। গাইডে ভূমিকা ভূমিকা লেখে, উপসংহার লেখে, আরো 3টা পয়েন্ট বানায়, এত কিছু লেখার সময় সম্ভব না। এটা মানে বাস্তবিক না। বাজারের গাইড গুলাতে যে অনেক বেশি লেখা থাকে এটা বাস্তবিক না। পরীক্ষায় এটার অর্ধেক অংশ লেখা সম্ভব না অল্প সময়ের ভিতরে। তাইলে এতটুকু লিখলেই হয়ে যাবে ইজমেন্ট রাইট। ইজমেন্ট বলতে কি বোঝা যদি আসে, তাহলে শেষ। তারপর ধারা 3। ধারা 3টা খুবই সহজ, তাই না? খুবই সহজ আবার খুবই জটিল। হ্যাঁ, ব্যাখ্যাটা কি ভালো করে পড়া হয়েছে? ব্যাখ্যা থেকে প্রবলেম আসছিল গতবার জুডিশিয়ারিতে, এবার আসে। যাক, ওই যে আহ, আদালতের অফিসারের কাছে নাজিরের কাছে দিয়ে গেছে, আর্জি দিয়ে গেছে, কিন্তু আর্জি তো করা হয় নাই, লিস্ট করা হয় নাই, কজ লিস্ট উঠানো হয় নাই। ওই দিন তামাদি চলে গেছে, তারপর তামাদি চলে গেছে, কিন্তু এখন কি হবে? শেষ হবে? শেষ হবে না। কারণ উপযুক্ত কর্মকর্তার কাছে জমা দিলেই মনে হবে মামলা দায়ের করা হয়েছে। কিন্তু প্রশ্নটা তো কঠিন ছিল, উত্তরটা মানে প্রশ্নটা সহজ, উত্তরটা কঠিন। কারণ আমরা তো বিষয়টা এভাবে খেয়াল করি না। তো হাতের কাছ থেকে কোশ্চেন আসবে, প্রিলিতেও যেমন কঠিন কোশ্চেন আসে না, রিটেনেও কঠিন কোশ্চেন আসবে না ইনশাল্লাহ। তাইলে কোন তামাদি আইনের 4 থেকে 25 ধারার সাপেক্ষে 4 থেকে 25 ধারায় যে বিধানটা বলা আছে ওইগুলাকে বাস্তবায়ন করার পরে প্রথম তফসিলে এতদ উদ্দেশ্যে যে সকল মেয়াদ উল্লেখ আছে, ওই মেয়াদের পরবর্তীতে কোনো মামলা, আপিল, দরখাস্ত দায়ের করা হইলে বিবাদী যদি কোনো আপত্তি দায়ের নাও করে তাহলেও সেটা খারিজ বলে বিবেচিত হইবে। তাহলে একজন ব্যক্তি তামাদির মেয়াদ 30 দিন। 30 দিনের ভিতর আমরা মনে করলাম যে মিসকেচ করতে হবে। 30 দিন পার হয়ে যাওয়ার পরে সে গেল, সরাসরি আমরা বলতে পারবো না যে তামাদি মেয়াদ উত্তীর্ণ হয়েছে। আমাদেরকে দেখতে হবে 4 থেকে 25 ধারার কোনো বিধানের কারণে সে মার্জনা পায় কিনা কোনো জায়গায়। বোঝা গেছে? তাইলে সরাসরি আমরা বলবো না, আমরা বলবো 4 থেকে 25 ধারার বিধান সাপেক্ষে। তারপর তফসিলে উল্লিখিত মেয়াদ অতিবাহিত হওয়ার পর যদি কোনো মামলা, আপিল, দরখাস্ত দায়ের করা হয়, তখন বিবাদে যদি তামাদির আপত্তি দায়ের নাও করে সেটা খারিজ বলে বিবেচিত হবে। তাইলে এখন এই ব্যাখ্যাতে বলছে তখনই একটি মামলা দায়ের বা দাখিল করা হয়েছে বলে গণ্য হবে যখন উপযুক্ত কর্মকর্তার নিকট জমা দেওয়া হবে। একজন নিঃস্ব ব্যক্তি তার মামলা দায়ের করবে, সে নিঃস্ব এই ঘোষণার জন্য যখন আবেদন করে তখনই সে মামলা দায়ের করা হয়েছে বলে গণ্য হবে। একটা কোম্পানি যখন গুটিয়ে যাচ্ছে তখন ওই কোম্পানি যিনি গুটায় ফেলতেছেন সরকারি দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি, লিকুইডেটর, তার কাছে যদি ওই কোম্পানি রিলেটেড কোনো দাবি উত্থাপন করা হয় তখনই মামলা দায়ের করা হয়েছে বলে গণ্য হবে। তাহলে ক্লিয়ার বিষয়টা? সেকশন 3। জি, কোম্পানি, একটা কোম্পানি গুটায় যাইতেছে, লিকুইড মানে কোম্পানি, অনেক কোম্পানিতে সরকার প্রাইভেট করে দিতে পারে, অথবা এমনিতে একটা কোম্পানি। হ্যাঁ, তখন যে এই কোম্পানি গুটিয়ে ফেলার দায়িত্ব যার উপর অর্পণ হয়, লিকুইডেটর কোম্পানিটাকে গুটায় নিয়ে আসবে, অথবা একটা 3টা কোম্পানি আছে একই একসাথে করবে, একীভূত করবে। তখন বাকি 2টা যেটার সাথে একীভূত করবে, যে জিনিসগুলা শেষ হয়ে যাবে ওই জিনিসগুলা সম্পর্কে আমার স্বার্থ জড়িত আছে, কারণ আমি কোথায় মামলা দায়ের করবো। তখন ওই লিকুইডেটরের কাছে যদি আমি মামলাটা দেই তখনই মনে হবে যে মামলাটা দায়ের করা হয়েছে। হ্যাঁ, দাবি পেশ করলে মামলা দায়ের করা হয়েছে বলে মামলা হবে।
তারপর ধারা 3 বললাম, পারা যাবে না এটা ইনশাল্লাহ। ধারা 4 কি বলছে? তামাদির মেয়াদ যেদিন উত্তীর্ণ হয়, লাস্ট দিন যদি আদালত বন্ধ থাকে, তাহলে পরবর্তীতে খোলার দিন কি করা যাবে? মামলা বা দরখাস্ত দায়ের করা যাবে। এখানে মামলা, আপিল, দরখাস্ত 3টা শব্দ আছে, লেখার সময় মনে রাখতে বলে লিখবেন, এক্সামিনার দেখে খুশি হবে। মামলা, আপিল, দরখাস্ত, এর মেয়াদের সর্বশেষ দিন যদি বন্ধ থাকে, যেই দিন পরবর্তী দিন খোলার প্রথম দিন হবে, সেই দিন কি করা যাবে? দায়ের করা যাবে। তাহলে 3 আর 4 শেষ। মোস্ট ইম্পর্টেন্ট ধারা 5, যেখান থেকে আশা করি মুসাফিদা চলে আসতে পারে। আমাদের এখান থেকে আসলে তো এটাই আসবে, মুসাফিদা যদি আসে। তাহলে কন্ডোনেশন অফ ডিলে, তাহলে এই 5 ধারার বিধানটা কন্ডোনেশন অফ ডিলে মানে হচ্ছে, আমরা জানি যে নির্ধারিত মেয়াদ এর পরেও আদালত মামলা, আপিল, দরখাস্ত বা রিভিউ অথবা লিপ্ট আপিল দায়ের করার সময় মঞ্জুর করতে পারবে। এই যে সময়টা মঞ্জুর করে, নির্ধারিত মেয়াদের অতিরিক্ত যে সময়টা মঞ্জুর করে, এটাকে বলা হয় কন্ডোনেশন অফ ডিলে। পরীক্ষায় তো আসলে অবশ্যই কন্ডোনেশন অফ ডিলে কি এটা দিয়ে আসবে, কোথায় আছে, প্রাসঙ্গিক বিধান উল্লেখ, প্রাসঙ্গিক সেকশন উল্লেখ করে আলোচনা করবে। তাহলে কন্ডোনেশন অফ ডিলে ধারা 5 এর কয়টা ক্ষেত্রে প্রযোজ্য? 5টি ক্ষেত্রে প্রযোজ্য। 5টি ক্ষেত্রে প্রযোজ্য। 1 নম্বর কি বলেন তো একটু? আপিল। আপিল, তারপরে লিপ্ট আপিল, তারপরে রিভিউ, রিভিশন, দরখাস্ত। এখন দরখাস্তের ক্ষেত্রে কথা হচ্ছে, এই দরখাস্ত, যে দরখাস্তের ক্ষেত্রে এই 5 ধারার বিধান প্রযোজ্য বলে ঘোষণা করা হয়েছে। আমরা যখন পড়ি এখানে দেখবেন লেখা দরখাস্ত বা এমন কোন দরখাস্ত যার উপর এই ধারা বর্তমানে প্রযোজ্য বলে ঘোষণা করা হয়েছে। তো ওইখানে যদি আবার 5 ধারার বিধানকে মানে ইনক্লুড না করে এক্সক্লুড করে দেয়, তখন কি আর এটা হবে? হবে না। তো এই যে কখন করবে, তাহলে এই 5টি ক্ষেত্রে আমরা দায়ের করলেই কি হয়ে যাবে? আমরা যে 5টি ক্ষেত্রে আমি ইচ্ছা মতো গিয়ে পরবর্তীতে দায়ের করতে পারবো না, এটা আমাদেরকে যথেষ্ট কারণ দেখাতে হবে। এই দরখাস্তটা কন্ডোনেশন অফ ডিলের অ্যাপ্লিকেশনটা গৃহীত হইতে পারে, বাট আদালত এটা দিতে বাধ্য না। কখন দিতে পারে? যখন আমি সাফিসিয়েন্ট কজ কি দেখাবো, পর্যাপ্ত কারণ। পর্যাপ্ত কারণ যখন প্রদর্শন করতে পারবো, তখন আদালত চাইলে, আদালতকে যদি আমি সন্তুষ্ট করতে পারি, তখনই কেবল আদালত কি করতে পারে, এই কন্ডোনেশন মঞ্জুর করতে পারে। তাহলে এরকম ক্ষেত্রগুলা কি কি? অসুস্থ থাকলে, নিকটাত্মীয় মৃত্যুবরণ করলে, যানজটের কারণে যথাযথ সময় উপস্থিত হইতে না পারলে, অ্যাডভোকেটের মানে ভুল তথ্যের কারণে, ইত্যাদি ইত্যাদি কারণে কি করা যায়? মোস্ট যেগুলা প্র্যাকটিস হয়, এটা বললাম আমাদের এই কন্ডোনেশন ডিলের ক্ষেত্রে। হ্যাঁ, একজন ব্যক্তির বাবা মারা গেল, আজকে লাস্ট ডেট ছিল তার এটা দেয়া, সে দিতে পারলো না, তখন কি করবে? না, এটা তো আপনার নিকট আত্মীয় বলতে সুনির্দিষ্ট ভাবে উল্লেখ না করে যদি বলি আমার আত্মীয় মারা গেছে, তাহলে আমার আত্মীয় মারা গেছে এই কথা তো সুনির্দিষ্ট হইলো না। স্পেসিফিকলি যখন আমি ঘটনাটা কনভিন্স করতে পারবো আদালতকে, তখন এটা গ্রহণযোগ্য। এখন মানে একজন ব্যক্তি যদি বিভ্রান্ত হওয়ার ব্যাখ্যা শেষে এই ধারার ব্যাখ্যায় কি বলছে, এটা ব্যাখ্যাটা গুরুত্বপূর্ণ। ব্যাখ্যাটা পড়ছেন? আপিলকারী বা দরখাস্তকারী যদি হাইকোর্ট বিভাগের আদেশ, রীতি বা রায় দ্বারা কোনোভাবে আমাদের মেয়াদ আদেশ, রীতি, রায় দ্বারা কোনো কিছু না বোঝে উল্টা কাজ করলে আর কি, আদেশ, রীতি বা রায় দ্বারা যদি মিসলেড হয়, তাহলে এটা যথেষ্ট কারণ হিসাবে মান্য হবে। গাইডে কি বলা আছে এই কারণগুলো? বলা নাই। গাইডে মানে বেসিক্যালি বাজারের গাইডের তুলনায় আমরা জাস্ট বইয়ের দিকে তাকাবো, বাজারের গাইডে তো এই কথাগুলো বলা আছে? কোন গাইডে বলা নাই যে আদালতের 3টা জিনিসের কারণে যদি মিসলেড হয়, তাহলে এটা সাফিসিয়েন্ট কারণ হতে পারে, এই কথা বলা নাই। বাজারের গাইডগুলোতে নাই, আমি ঠিক পাই। তাহলে আদেশ, রীতি বা রায়। এখন
প্রথম এই কোশ্চেনটা যখন আসবে প্রথমে একটা সংজ্ঞা লিখবেন যে কন্ডোনেশন অফ ডিলে কি। কন্ডোনেশন ডিলে হচ্ছে সুনির্দিষ্ট সময়ের পরে আদালত মামলা আপিল বা দরখাস্ত গ্রহণ করবার জন্য যে সময় মঞ্জুর করতে পারে এটাকে বলা হয় কন্ডোনেশন অফ ডিলে। কোন কোন ক্ষেত্রে? পাঁচটা ক্ষেত্রে পারে। তখন লিখবেন পাঁচটা ক্ষেত্রে, কোন পাঁচটা ক্ষেত্রে যে দেয় এটার মানে ইয়েগুলো কি, ক্রাইটেরিয়া গুলো কি, সাফিসিয়েন্ট কজ। সাফিসিয়েন্ট কজ কোনগুলো? এইগুলো এইভাবে লিখে দিবেন এই ধারাটা যদি আসে ভেঙে ভেঙে। ঠিক আছে? বুঝেন না যারা? মানে এই ধারাটা গুরুত্বপূর্ণ আমাদের এই নেক্সট পরীক্ষা ক্ষেত্রে। হ্যাঁ, দেখ, প্রতিবারই কোনো না কোনো ভাবে আসে। আপনার যদি ফুল মানে ফুল মার্কের যদি নাও থাকে দেখবেন লেস লাগানো থাকতে পারে, প্রবলেম থাকতে পারে, অথবা মুসাবিদা থাকতে পারে। আমাদের এটা মোস্ট ইম্পর্টেন্ট সেকশন। বেশি প্র্যাকটিস হয় যেহেতু করে আপনারা আরো বেশি জানেন আমার চেয়ে। তো প্রথম কনভারসেশন দিলে কি এটা লিখবেন যদি প্রশ্নটা আসে, দিলে কি এই জিনিসটা লিখবেন। তারপরে লিখবেন কোন কোন ক্ষেত্রে, কোন কোন ক্ষেত্রে প্রযোজ্য। তারপরে লিখবেন যে কখন সাফিসিয়েন্ট ক্লজ গুলা কি, পর্যাপ্ত কারণে। তারপরে লিখবেন আদালত কি বাধ্য কিনা। মানে আদালত তো বাধ্য না। তো এই জিনিসগুলো মানে যেটা মোস্ট ইম্পর্টেন্ট এটাকে ফুটায় ফুটায় এটার জিনিসটা একদম পোস্টমর্টেম করে ফেলবেন আর কি, যদি কমন পড়ে যায়। আর প্রাসঙ্গিক যেগুলো একটু লেস ইম্পর্টেন্ট এগুলো আমরা দেখে রাখবো ঝাপসা বা মোটামুটি আসলে যেন লেখা যায় আর কি। তারপর 6 দ্বারা আইনগত অপরাধ। ঠিক আছে? সুবিধা, এক্সামিনারের খাতা দেখতে সুবিধা হবে, তখন উনি মার্কটা ভালো দিবে। কারণ একজন প্রার্থী কি লিখতে চাইতেছে এটা যখন চোখের সামনে জলজল করবে তখন সে মার্ক দিব। আমার একটা ক্লাসে যেটা করছিলাম যে পরে এনরিচ করাটা হয়ে গেছে বইয়ে, তারপরে দেওয়া যাবে সমস্যা নেই। কারণ মেইন বইয়ের বাইরে তো ঘুরে ফিরে ওইখানে ঢোকা লাগে, সেকশনে ঢোকা লাগে। সাধারণ গোছানো ওভাবে দেখা শেয়ার করবো next week। সেকশন 6 আইনগত অপারগতা। কয়টা ক্ষেত্রে আইনগত অপারগতা বিষয়টা প্রযোজ্য? কয় অবস্থায়? তিনটা অবস্থায়: নাবালক, উন্মাদ, জড়বুদ্ধি সম্পন্ন। ইডিয়ট, নাবালক, উন্মাদ, জড়বুদ্ধি সম্পন্ন। এখন কোন কোন ক্ষেত্রে? মামলা বা কার্য দ্বারা দায়ের করবা হবে, কিংবা ডিক্রি জারির দরখাস্ত দাখিল। মামলা বা কার্য দ্বারা, আরেকটা হচ্ছে ডিক্রি জারির দরখাস্ত। যদি কোনো ব্যক্তি মানে সে এই তিনটা অবস্থার যে কোনো একটা অবস্থায় থাকে, নাবালক হয়, উন্মাদ হয় বা জড় বুদ্ধি সম্পন্ন হয়, তাহলে তার তামাদির মেয়াদ গণনা বন্ধ থাকবে। তাহলে কয়টা ক্ষেত্রে মনে রাখার জন্য এই কথাটা আমাকে একটু সহজ করতে হবে। নাবালক, উন্মাদ, এই তিনটা ক্ষেত্রে মামলা তিনটা ক্ষেত্রে তিনটা এই কারণগুলা, এই সিচুয়েশন গুলা, এই সিচুয়েশন গুলা যদি পতিত হয় তাহলে মামলা বা কার্য দ্বারা আর ডিগ্রি যাবে, এই দুইটা ক্ষেত্রে একজন ব্যক্তি কি পাইতে পারে? আমাদের মেয়াদ গণনা থেকে কন্ডোনেশন পাইতে পারে। পরীক্ষায় যদি আম ভাবে প্রশ্ন আসে যে কোন কোন ক্ষেত্রে তো আমাদের মেয়াদ থেকে মার্জনা পায়, তখন কিন্তু এই সেকশনটা মানে অনেকগুলো এই আমাদের 4 থেকে 25 পর্যন্ত লেখার জায়গা আছে। এমন মানে প্রচুর মানে সবই 12টা রিলেট করা যায়, 13 রিলেট করা যায়, ওইখানেও 14তেও রিলেট করা যায়, 15তেও রিলেট করা যায়, 16 যায়, 17 যায়, 18 যায়, ওইখানে প্রতারণাতেও আমাদের মেয়াদ থেকে কন্ডোনেশন পায়। তাহলে তিনটা ক্ষেত্রে কি হতে পারে? মানে সে মামলা বা দরখাস্ত ডিক্রিজারের দরখাস্ত দায়ের করবার সময়
এই অবস্থায় পতিত হইলে তামাদির মেয়াদ গণনা বন্ধ থাকবে। এখন একটা অবস্থা থেকে নাবালক সে যখন সাবালক হইলে তার একদিন আগে উন্মত হয়ে গেল, তাহলে সে যখন উন্মোদনা বন্ধ হবে অথবা তার এই এই ক্রাইটেরিয়া গুলো যেদিন শেষ হবে সেই দিন থেকে আমাদের মেয়াদ শুরু হবে। একজন নাবালক হয়ে 1 বছর পরে উন্মত হলো, তাহলে কিন্তু আমাদের মেয়াদ চলতে থাকবে না মানে এইটা প্রযোজ্য হবে না, আমাদের মেয়াদ চলতে থাকবে। যেদিন সাবালক হইলো সেদিন থেকে চলতে থাকবে। কেন? একবার যদি আমাদের মেয়াদ গণনা শুরু হয় তাহলে আর কোনো প্রতিবন্ধকতা এটাকে কি করতে পারে না, বন্ধ করতে পারে না। এখন একজন ব্যক্তি মৃত্যুবরণ করার সময় তার প্রতিনিধি বা উত্তরাধিকারী যদি এই অবস্থায় না থাকে, অর্থাৎ মামলা দায়ের করার যোগ্য থাকে, তাহলে আমাদের মেয়াদ চলতে থাকবে। আর যদি এই অবস্থায় থাকে তার ক্ষেত্রেও বিধিবিধানটা প্রযোজ্য। মানে তার ক্ষেত্রে সে যখন মানে সুস্থ হবে তখন থেকে আমাদের মেয়াদ শুরু হবে। তাহলে 6 ধারা আইনগত অপারগতা, লিগ্যাল ডিসএবিলিটিজ এর ব্যাপারে কোনো মানে জটিলতা নাই, সহজ জিনিস। কোনো ব্যক্তি মামলা বা কার্য দ্বারা দায়ের করার সময় অথবা ডিক্রি জারির দরখাস্ত দাখিলকারীর অধিকারী ব্যক্তি তার সে যখন অধিকার প্রাপ্ত হয় তখন যদি এই অবস্থায় থাকে তাইলে আমাদের মেয়াদ গণনা বন্ধ থাকে। সে যখন সুস্থ হবে তখন থেকে শুরু হবে। তাহলে আপাতত সেকশন 6 ক্লিয়ার। 7 নম্বরে অনেকে পেস লাগায় ফেলে বা পেস লেগে দেয়। সেকশন 7 কি আছে? হ্যাঁ, একাধিক বাদী বা দরখাস্তকারীর মধ্যে একজনের অপারগতা থাকে। এখন এই যে অপারগ ব্যক্তি উনি ছাড়া অন্য কেউ ওনার অনুমতি ব্যতীত যদি ওই লেনদেনের ব্যাপারে সে দায়িত্ব মানে ক্ষমতা প্রাপ্ত থাকে তাহলে আমাদের মেয়াদ চলবে। আর যদি না থাকে আমাদের হ্যাঁ হ্যাঁ তাহলে দেখা যাচ্ছে একজন ব্যক্তি 3জন ব্যক্তি এখানে এক উন্মাদ থেকে ওনার বয়স 20 বছর আর জনপ্রতি তিনি 25 বছর, তাহলে ওনারা তো কি কিসের ভিতরে পড়ে? ডিসএবিলিটিস এর ভিতরে আছে। এখন নাবালক ব্যক্তিও আবার ডিসএবিলিটি। এখন নাবালক যেদিন সাবালক হবে এই দিন ওনারা 2জন যোগ্য অযোগ্য, একজন যোগ্য হয়ে যাওয়ার কারণে এবং ওনাদের অনুমতি ছাড়া সে দায় আরোপ করার বা দায় সমাধান করার ক্ষমতা প্রাপ্ত হওয়ার কারণে আমাদের মেয়াদ কি হবে? চলতে থাকে। এটাই বুঝাইছে এখানে। একটু ঘুরায় পেঁচায় লেখছে আর কি, এজন্য কঠিন বানানো। ক্ষমতা না থাকলে যদি ওনাদের অনুমতি ছাড়া কাজ করবার ক্ষমতাপ্রাপ্ত না হন, 3জনকেই অনুমতি লাগে, তাহলে 3জন যেদিন হবে সেই দিনই করতে হবে। মানে ক্ষমতা লাগবে, একজন যদি করতে চায় হ্যাঁ 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 যদি ওনাকে ক্ষমতা দেওয়া থাকে চলতে থাকবে, ক্ষমতা না দেওয়া থাকে ব্যক্তিগতভাবে একজনেরটা চলতে থাকবে। ওনার পার্সোনাল জিনিসগুলা তো আর আটকে থাকবে না, কিন্তু যৌথ জিনিসগুলা যদি যৌথ দায় সমাধান করবার ক্ষমতা যদি ওনার উপর দেওয়া না হয় তাহলে সবাইকে কি হইতে হবে? যোগ্য হইতে হবে। কিন্তু বলছেই যে কয়েকজনের মধ্যে একজনের উপর তাহলে একজন যদি এখন কি হয় তাহলে তো তার উপরে বর্তাবো, যদি এখন থাকে তাও তো সমস্যা নাই। মানে যিনি অপরাধ থাকবেন তিনি তার মানে তার সম্মতি ছাড়া যদি দায় মুক্ত করা যায়, তার সম্মতি ছাড়া যদি করা যায় তখন চলবে। যিনি অপরাধ তার সম্মতি ছাড়া যদি কোনো পদক্ষেপ গ্রহণ করার ক্ষমতা না থাকে তাইলে অপারগতার অপসারণ হওয়া লাগবে, এটাই। হ্যাঁ অনেক সময় বয়স সূত্রে মনে করেন সে টাকা পাচ্ছে, হ্যাঁ তাইলে এটা তো তার এটা তো আর একজন তুলে নিলে তো তার হয়ে মানে সে যতক্ষণ পর্যন্ত না এটা থেকে বেরিয়ে আসতেছে ততক্ষণ পর্যন্ত এটা কার্যকর। আবার দেখা যাচ্ছে যে জমি বিক্রির ক্ষেত্রে বা লোন ইয়ের ক্ষেত্রে তখন তার লাগবে, আবার কিছু কার্য আছে যে তার দরকার নেই, সে করে নিতে পারে, তখন এটা চলবে। বিষয়টা মানে সিচুয়েশন অনুযায়ী অনেক কিছু হবে। যাক আমরা আসলে একটু জানাচ্ছি। হ্যাঁ যিনি উন্মাদ সে স্বাভাবিক অবধি যদি না বলা তার যে 3 বছর
ওই তো আমাদের পেয়ার 3 বছর যদি পার হয়ে যায় তার ব্যক্তিগত লেনদেনের ক্ষেত্রে তো তার এটা কোথায় যাবে? যৌথ দায় যেটা সেটা সেখানে তাহলে তো স্যার যৌথ জায়গা, সেটা তো ইন্ডিভিজুয়াল না, যৌথ জায়গা, এটা বলা যায় যে এখানে এর পার্সোনাল ব্যাপার তো পার্সোনালি চলবে। ঠিক আছে। এখন যখন আবার সে যদি ক্ষমতাপ্রাপ্ত হয় তাহলে তার কোনো কথাই নাই, সে সাবালক হওয়ার দিন থেকেই চলবে। মানে বিষয়টা সহজ, শুধু সহজভাবে চিন্তা করলে হবে। ঠিক আছে, এখানে উদাহরণগুলো দেওয়া আছে, পড়ছেন কিনা উদাহরণগুলো? ক খ গ গ লিখে দেয়, এই জন্য একটু কঠিন লাগে নাকি? আইনটা ছোট কিন্তু এত সহজ না, অনেক কিছু আপনি একটা সেকশনকে ধরলে অনেক পড়া পাবেন। যেমন এখানে একটা সুন্দর এক্সাম্পল যেটা দিয়ে আছে, আমরা সব আমাদেরকে যখন পড়াইছিল তখন এটা দিয়ে পড়াইছিল, আমরা এই জন্য সহজে মনে রাখতাম। কোম্পানি, যেটা কোম্পানির হচ্ছে সদস্য হচ্ছে খ গ গ, তিন ধরনের একটা কোম্পানির মালিক সদস্য। এই খ এবং গ এর ভিতরে গ হচ্ছে নাবালক আর খ হচ্ছে উন্মাদ। আর এই কোম্পানির কাছে দায়বদ্ধ হচ্ছে ক, ক হচ্ছে দায়বদ্ধ, ক হচ্ছে কোম্পানির কাছে দায়বদ্ধ, কোম্পানির খ উন্মাদ, গ নাবালক। এখন এই খ যদি এই দুইজনের অনুমতি ছাড়াই তার সাথে লেনদেন কি করতে পারে, মানে দায় মিটমাট করতে পারে, তাহলে তো আমাদের মেয়াদ চলবে। চলবে। তাহলে এটাই আর কি, জাস্ট যদি তার ক্ষমতা থাকে দুই, এটাই বোঝাইছে যে যৌথর ক্ষেত্রে একজন অপারক দুইজন অপারক থাকলো, সেই জন্য আরেকজন যিনি মানে সক্ষম, তার জন্য মানে আটকা থাকবে না আর কি। সমস্যার সমাধান করে দিচ্ছে কাজ। ঠিক আছে, ক্ষমতা দেয়া মানে বলছে যে উনাদের অনুমতি ছাড়া সে পারে, তার মানে ক্ষমতা দেয়া আছে ওইখানে। অনুমতি ছাড়াই বলে হ্যাঁ, এখানে এখানে বলছি খ এবং গ এর সম্মতি ব্যতীত ওই গ এই কাজটা করতে পারে, তার মানে তার ওই ক্ষমতাটা আছে। তারপর আর যদি ক্ষমতা দেওয়া না থাকে তাহলে তার পার্সোনাল না, পার্সোনাল তো বন্ধ থাকবে না। তারপরে 8, সমস্যা নাই, 8 স্পেশাল। 8 কি বলছে, ধারা 8 ব্যতিক্রমের কথা বলছে। তাহলে জেনারেল এক্সেপশন না স্পেশাল এক্সেপশন? স্পেশাল এক্সেপশন কোন কোন ক্ষেত্রে, মানে এই 6 এবং 7 এর বিধান তিনটা ক্ষেত্রে প্রযোজ্য না। একটা হচ্ছে অগ্রকয়, আরেকটা কি হ্যাঁ বলেন, এটা তো ভেরি কমন সেকশন, পরীক্ষার সামনে পাঠতে হতো অগ্রকয়ের ক্ষেত্রে। হ্যাঁ, এখানে দুইটা জিনিস বলছে, একটু ভালো করে খেয়াল করো। মানে ওই যে আমরা অবারিত ভাবে সময়টা দেয় না, এই জিনিসটার জন্য জিজ্ঞেস আর কি, 3 বছরের বেশি পাবে না, এটা কোশ্চেন কিনা বুঝেন নাই? যে সাবালক হলে তার ন্যাচারালি সে 6 বছর পাইলো, যেমন স্থাবর সম্পত্তি দখল উদ্ধার। একজন নাবালক অবস্থায় দখল উদ্ধারের মামলা করার অধিকার প্রাপ্ত হইলো, 6 বছর পর সাবালক হইলো, তাহলে তার সময় থাকে 6 বছর। আর ধারা আর লাগতেছে না। ঠিক আছে, মানে এই জিনিসটা বোঝার জন্য, মানে পড়া তো হয়েছে মোটামুটি, পিলি দিয়ে আসছেন যেহেতু, পড়াশোনা তো হয়েছে। তাহলে এখানে 3 বছরের বেশি সময় পাওয়া যাবে না। একজন ব্যক্তি নাবালক নাবালক যদি হয় 8 বছর পরে বা 10 বছর পরে নাবালক হইলো, তার সময় থাকে 2 বছর, তখন সে 3 বছর পাবে। কিন্তু এটা 3 বছর মেয়াদ থাকতে হয়, যদি হয় এসআরের 9টা, তখন তো আর 3 বছর হবে না, তখন তো 6 মাস। আমাদের 6 মাস থাকে। হ্যাঁ, তাহলে 5 বছর পরে দেখা গেল 6 মাস। হ্যাঁ, মানে ওইটা থেকে আবার কমে গেলে হবে না।
প্র্যাকটিক্যালি অনেক আবার সেকশনে গিয়ে উল্টা যায়, প্র্যাকটিসে গিয়ে আবার সব উল্টে যায়, মানে প্র্যাকটিসে গেলে ভালো করে ক্লিয়ার হওয়া যায়। এখানে যে উদাহরণগুলো দেওয়া আছে এগুলা অপ্রচলিত উদাহরণ, এই জন্য এগুলা বলা দরকার নাই, পড়া দরকার নাই। একটা আছে গ নাম্বার, প্র্যাকটিক্যালের সাথে মিলতে পারে। তারপর সেকশন 9, সময়ের বিরামহীন চলন। তামাদির মেয়াদ অতিবাহিত হওয়া শুরু হলে পরবর্তী কোনো অপারগতা বা অক্ষমতা, দুইটা শব্দের কথা বলা আছে, অপারগতা অক্ষমতা দ্বারা তা বন্ধ হবে না। অপারগতা মানে ডিসএবিলিটি, অক্ষমতা মানে ইনএবিলিটি। ডিসএবিলিটি বা ইনএবিলিটি তামাদি মেয়াদের গণনা বন্ধ করতে পারবে না। কিন্তু পাওনাদারের সম্পত্তি, আমার সম্পত্তি যদি দেনাদারের উপর দেখভালের জন্য ন্যস্ত থাকে, তাইলে যতদিন পর্যন্ত দেনাদারের উপর ওই সম্পত্তির দায়িত্ব ন্যস্ত থাকবে ততদিন পর্যন্ত পাওনাদারের তামাদির মেয়াদ গণনা বন্ধ থাকবে। মেয়াদ গণনা বন্ধ থাকবে, এটা মনে রাখলেই হবে। যে ক্ষেত্রে পাওনাদারের সম্পত্তি, আমি পাই আপনার কাছে টাকা, আপনি ঋণগ্রস্ত, আমি আপনাকে সম্পত্তি দিলাম যে এটা দেখাশোনা করো, এই বিল্ডিং তুমি দেখাশোনা করো, ভাড়া তুলো, ভাড়া তুলে। এখন যতদিন পর্যন্ত এই দায়িত্ব আপনার উপর থাকবে ততদিন পর্যন্ত আমাদের মেয়াদ গণনা স্টপ থাকবে, মানে একবার শুরু হয়ে গেলেও স্টপ হয়ে যাবে। ঠিক আছে, এখানে ব্যতিক্রম যেটা, এটা তো আমরা করি না। ব্যতিক্রম জমিদারের সাথে, এটা তখনকার সময় প্রেক্ষাপটে বলতে হবে, বর্তমান সময় প্রেক্ষাপট। জমিদারের সাথে আপনার সাথে আমার লেনদেন, আমি যে জমি দিছি, আপনি আমার ওই জমির যতদিন আপনি আমার গ্রহণ করবেন, আমার জমিটা আপনি তখন দেখভাল করবেন, ততদিন পর্যন্ত ওইটা ইয়ে থাকবে আর কি, আমাদের স্টক থাকবে। আপনার সাথে যে আমার 10 লাখ টাকা পাই, 5 মাস চলে গেছে অলরেডি, 5 মাস পর্যন্তই থাকবে, আর ওই আর গণনা আগাবে না। যখন আপনার কাছ থেকে সম্পত্তি নিয়ে আসবো তখন আবার তামাদি গণনা শুরু হবে। 10 নাম্বার, ধারা 10 কি বলছে? ট্রাস্টি বা তার প্রতিনিধিদের বিরুদ্ধে মামলা। ট্রাস্টের উপর যে সম্পত্তি ন্যস্ত হয়, ট্রাস্টি প্রকৃতির সম্পত্তি, ট্রাস্টি প্রকৃতির লেনদেনের ক্ষেত্রে ওই সম্পত্তির হিসাব বা সম্পত্তির আয়ের হিসাবের জন্য কোনো মামলা দায়ের করবার ক্ষেত্রে তামাদি মেয়াদ দ্বারা কি হবে না, বাড়িতে হবে না। যখন প্রয়োজন, যখন ইচ্ছা মামলা দায়ের করা যাবে, মানে তামাদি মেয়াদ বা কোনো সময়কাল দ্বারা বাড়িতে হবে না। এখন হিন্দু, বৌদ্ধ, মুসলিম বা এই আমরা এই বিভিন্ন ধর্মের দাতব্য উদ্দেশ্যে যে দানটা করা হয় ওইটাও ট্রাস্টি বলে গণ্য হয়। মসজিদের মতো লিখে আমি মামলা করতে পারবো হিসাবের জন্য, তা আমাদের দেওয়া বাড়িতে হবে, যেহেতু এটা এখানে এই কথা বলছে মসজিদ, তাহলে ট্রাস্ট হিসাবে গণ্য হবে। এটা ট্রাস্ট আমি করি নাই, কিন্তু এই সেকশনে আলোকে আমাদের আইনের বিধান অনুযায়ী এটা ট্রাস্ট হিসাবে গণ্য হবে, যেহেতু এটা দাতব্য উদ্দেশ্যে পরিচালিত করছে। বিষয়টা কি এরকম, যখন ট্রাস্টের কোন সম্পত্তি বেদখল হইলে আমাদের এরকম বেদখল হইলেন মানে ট্রাস্টির কাছে আপনি হিসাব চাইবেন, ওই হিসাবের জন্য আপনি তো আমাদের দ্বারা কখনো বাড়িতে হবেন। ট্রাস্টিকে যে কোনো সময় জবাব দিয়ে রাতে নিয়ে আসতে পারবেন মামলা করে, এইটা বুঝাইছে। আর সম্পত্তি বেদখল হইলে তো ট্রাস্ট প্রশাসন মামলা করতে হবে নির্ধারিত মেয়াদে দখল উদ্ধারের জন্য, ওইটা আলাদা আলাদা প্রবলেম হবে। হিসাব সংক্রান্ত, হিসাব সংক্রান্ত। তারপর ধারা 11, বুঝা গেছে তো? 10 সহজ, এটা থেকে হয়তো কোশ্চেন আসবে না ইনশাআল্লাহ, তারপর বলে রাখবেন। 10 নাম্বার আসবে না, বৈদেশিক চুক্তির উপর মামলা। 11 বৈদেশিক চুক্তি। এই সেকশন গুলা থেকে আসলে দেখা যাচ্ছে ছোট একটা কোশ্চেন লাগাই দিল, মনে করবেন যে পরীক্ষা খারাপ হয়ে গেল রে, খারাপ হয়ে গেল রে। জেনে গেলে উত্তরটা লিখতে পারবেন আশা করি, এটা তো মানে খুবই কমন জিনিস। বৈদেশিক চুক্তির ক্ষেত্রে বাংলাদেশে যদি মামলা দায়ের করা হয় তাহলে কোন বিধান প্রযোজ্য হবে? বৈদেশিক চুক্তির ক্ষেত্রে বাংলাদেশে যদি মামলা দায়ের করে সেক্ষেত্রে বাংলাদেশের তামাদির বিধান কি হবে? তামাদির বিধিবিধান সমূহের অধীন হবে আর কি, প্রযোজ্য হবে। আয়সা বলতে পারবেন না যে ওই দেশে যেহেতু চুক্তি করছি ওই দেশের বিধান প্রযোজ্য হবে। তবে শর্ত থাকে যে চুক্তিটির সমাপ্তি যদি ওই আইনের বিধি অনুসারে ঘটে এবং তারা ওই দেশেই বসবাস করেন, পরে দেশে আসছেন, সেই ক্ষেত্রে আবার ওই দেশের বিধান কি হবে? প্রযোজ্য হবে। বুঝাইতে পারে? মানে মূল সেকশনে বলা আছে, আমার কথা না এটা।
ও বইয়েই বলা আছে। মানে যদি সেই বিধি অর্থাৎ বিদেশের ওই বিধি অনুযায়ী যদি আমাদের চুক্তি সমাপ্তি ওই চুক্তি সমাপ্তি ঘটে থাকে এবং যদি চুক্তির পক্ষসমূহ নির্দিষ্ট সময় সীমা পর্যন্ত ওইখানে বসবাস করেন, পরে দেশে আসলেন মামলা করলেন, তখন ওইখানকার বিধিবিধান কি হবে? প্রযোজ্য হবে। ক্লিয়ার না? কঠিন কিছু না, এতটুকু মনে রাখলে হবে ইনশাল্লাহ। এবার আমরা মূল তৃতীয় অধ্যায় আমাদের মেয়াদ গণনার ক্ষেত্রে আমরা কোন কোন দিনগুলা মানে হিসাব করবো, কোন দিনগুলা বাদ দিব। এটা 12 থেকে শুরু হয়েছে, 12 থেকে 25 পর্যন্ত। 12তে আইনগত কার্য দ্বারা যে সময়গুলা গণনা থেকে বাদ দিতে হবে, এটা পড়ছেন, এটাও মোস্ট ইম্পর্টেন্ট সেকশন। 12 দ্বারাই কিভাবে কি করতে হবে? কার্য আইনগত কার্য দ্বারা যে দিনগুলা গণনা থেকে বাদ দিতে হবে, যেই দিন থেকে উক্ত মেয়াদ আরম্ভ হবে। কোন দিন থেকে? মানে 1 নম্বর বলছে মামলা আপিল বা দরখাস্তের জন্য নির্ধারিত আমাদের মেয়াদ গণনা করতে যেই দিন থেকে আরম্ভ হবে, মানে শুরুর দিনটা বাদ দিয়ে গণনা করতে হবে। তাহলে 12 ধারা কি বলছে? 12 ধারা 1 নম্বর বলছে আরম্ভের দিন বাদ দিতে হবে। সংখ্যায় যদি বলছি আরম্ভের দিন বা শুরুর দিনটা, মানে যে দিন থেকে গণনা শুরু হওয়ার কথা। প্রথম 1 নম্বর করছেন, 12 করেন না এখনো? কোন মামলা আপিল বা দরখাস্তের জন্য নির্ধারিত আমাদের মেয়াদ গণনা করতে যেদিন উক্ত মেয়াদ আরম্ভ হবে, মানে ঘটনাটা যেদিন আপনার মানে সেদিন রায় দেবে শুরু হবে, সহজভাবে সেই দিনটা বাদ যাবে, পরের দিন থেকে শুরু হবে। তারপরে হ্যাঁ রায় ঘোষণা, রায় ঘোষণার দিন কি হবে? বাদ যাবে। মানে রায়ের নকল সংগ্রহ করতে যে সময়, সেটাও বাদ যাবে। তারপরে ডিক্রির বিরুদ্ধে আপিলের ক্ষেত্রে ডিক্রিটা যে রায়ের উপর প্রতিষ্ঠিত, সেই রায় সংগ্রহ করতে যে সময় ব্যয় হবে সেটা বাদ যাবে। রায়ের নকল বলছে কিন্তু 2-3 এসে কি বলছে, মানে ডিক্রির ক্ষেত্রে বলছে ওইখানে আপিল, তারপরে আপিলের অনুমতি দরখাস্ত, তারপরে ডিক্রি, আদেশ, দণ্ডাদেশ, মানে সামগ্রিক। এখানে এসে বলছে ডিক্রি, ডিক্রির ক্ষেত্রে আপিল বা রিভিউ করবো আমরা। এই রিভিউর ক্ষেত্রে এই ক্ষেত্রে 2 হচ্ছে রায়, কিন্তু 3 এসে বলছে ডিক্রি। আর 3 নম্বর দেখতেছি আমরা 12-3 ডিক্রির ক্ষেত্রে আপনি যে একটা ডিক্রির বিরুদ্ধে আপিল বা রিভিউ করবেন, সেই ক্ষেত্রে ওই ডিক্রিটা যে রায়ের উপর প্রতিষ্ঠিত সেই রায়ের নকল সংগ্রহ করতে যে সময় বাদ যাবে, সেই সময় যে সময় ব্যয় হবে সেটা বাদ যাবে। তারপর এটা হচ্ছে ডিক্রির রায়। ও ধন্যবাদ, শব্দটা মাথা ব্যথা করতেছে। তারপরে কি? রোয়েদাত, রোয়েদাত নাকচ করবার দরখাস্তের জন্য আমাদের রোয়েদাত মানে কি? সালিসের রায়। রোয়েদাতের নকল, রোয়েদাত নকল, নকল সংগ্রহের সময় পরীক্ষার সময় মানে ডেট দিতে সময় হচ্ছে বলে মনে হয় সবাই ঘুমাইছিল। ঘুম থেকে হঠাৎ জাগ্রত হয়েছে ডেট পেয়ে। তাহলে যে প্রথম আমরা পড়ছি যেই দিন থেকে শুরু হবে মামলা আপিল দরখাস্তের জন্য নির্ধারিত আমাদের মেয়াদ, যেদিন থেকে শুরু হবে এই দিনটা বাদ যাবে। যেদিন রায় দিছে এই দিনটা বাদ যাবে আর কি। মামলা যেদিন করবেন, মামলার কত ব্যবসা আজকে উদ্বোধ হয়েছে, দিন থেকে গণনা শুরু। আপিল, তারপরে আপিলের লিভ টু আপিল, রিভিউর জন্য নির্ধারিত আমাদের মেয়াদ গণনা করতে যেদিন রায় ঘোষণা করা হয়েছে ওই দিনটি বাদ যাবে। তারপরে বলছে ডিক্রি, আদেশ বা দুইয়েই বলছে ডিক্রি, আদেশ বা দণ্ডাদেশের রায়ের নকল সংগ্রহ করতে যে সময় ব্যয় হবে সেটা বাদ যাবে। 3 এসে বলছে যে ডিক্রির বিরুদ্ধে আমরা আপিল বা রিভিউ করব, ওই ডিক্রি যে রায়ের উপর প্রতিষ্ঠিত সেই রায়ের নকল সংগ্রহ করতে, ডিক্রির রায়ের নকল সংগ্রহ করতে যে সময় বাদ যাবে, যে সময় ব্যয় হবে সেটা বাদ যাবে। রোয়েদাতের আদেশ মানে রোয়েদাত নাকচ করবার দরখাস্তের ক্ষেত্রে রোয়েদাতের নকল সংগ্রহ করতে যে সময় ব্যয় হবে সেই সময় শেখা হয়ে গেছে না নাকি হয় না? এটা প্রয়োজনে আমরা মুখোমুখি শিখতে পারি যদি মনে করেন কঠিন লাগবে। 4টা ক্ষেত্রে আর কি, মোটামুটি 4টা লিখতে পারলেই হবে।
তাহলে কত বাজে কি জানি। এখানে একটা কমিউনিটি কোর্স দিবে। হ্যাঁ হ্যাঁ, প্রবলেমেটিক কোশ্চেন না দিলেও থিওরিটিক্যাল দিবে যে একটা তামাদির মেয়াদ গণনা করছি কোন কোন দিন বাদ যায়, বা তামাদির মেয়াদ গণনায় কর্তনযোগ্য দিনগুলার বিধান উল্লেখ করুন, আলোচনা করুন। তাহলে সেকশন 12 থেকে তামাদির মেয়াদ গণনার বিধান শুরু। এখন এই তামাদি আইনের একটা মোস্ট এক্সেপশন বিধান 13 ধারা, মানে বিবাদীর অনুপস্থিতির জন্য তামাদি একটা সুবিধা পায়। বিবাদী দেশে নাই, এই জন্য বাদী সুবিধা পায়। তামাদির মেয়াদ গণনার ক্ষেত্রে বাদী একটা সুবিধা পায়। মামলা দায়েরের জন্য নির্ধারিত 13 ধারায় কি হচ্ছে, বিবাদী যদি বাংলাদেশ হইতে বাইরে থাকে, বিদেশে অবস্থান করে, বা বাংলাদেশের বাহিরে কিন্তু বাংলাদেশ সরকার কর্তৃক শাসিত ওই অঞ্চলে সে বসবাস না করে, মানে সরকারের এখতিয়ারে না থাকে, তাইলে বাদী কি পায় ওই সময়টা, অনুপস্থিতিকালীন সময়টা কি পায়, তার তামাদির মেয়াদ গণনা থেকে বাদ দিতে হবে। তার ওই যে শাসিত বলতে এটা কি বলতে স্যার? ওটা এখন তো আর নাই, আমরা তো আর কোনো শাসন করি না। আর যদি এরকম হয় স্যার, ওই যে আমাদের তো বিভিন্ন দেশে এম্বাসি আছে, না, সেখানে যদি সে চাকরি করে, উম, সে সরকারি কর্মচারী না, তার ক্ষেত্রে তার বিধান। এটা শাসিত বলতে এটা বোঝাইছে, তখন তো 1908 সালে তো ব্রিটিশরা এখানে ছিল, তখন বার্মা তো তারা শাসন করতো। এখন সরকারের কোন এক সরকার কোন যার অধীনে বার্মা ছিল, সে যদি বার্মাতেও না থাকে, বাংলাদেশেও না থাকে, ইন্ডিয়াতেও না থাকে, পাকিস্তানেও না থাকে, তাহলে তো তার, মানে শাসিত বলতে আমাদের জন্য এটা প্রযোজ্য না, আমরা কিন্তু বাংলাদেশের বাইরে কোনো কিছু শাসন করি না আপাতত। এখতিয়ারবিহীন আদালতে সৎ উদ্দেশ্যে দায়ের করা কার্য দ্বারাই ব্যয়িত সময় গণনা থেকে কি করতে হবে, বাদ দিতে হবে। এখতিয়ারবিহীন আদালতে, ওয়ান্ট অফ জুরিসডিকশন, সৎ উদ্দেশ্যে, উইথ কি, বোনাফাইড ইন্টেনশন, কার্য দ্বারা যদি দায়ের করা হয়, কোন কোন ক্ষেত্রে, মামলা দরখাস্ত দুইটা ক্ষেত্রে প্রযোজ্য। কোন মামলা বা দরখাস্ত যদি একটা আদালতে যথাযথ যত্নের সাথে সরল বিশ্বাসে দায়ের করা হয়, এবং তার এখতিয়ারগত ত্রুটি বা ওই রকম কোন ত্রুটির কারণে যদি মামলাটা সে চালাইতে না পারে, তাইলে এই এখতিয়ারবিহীন আদালতে ব্যয়িত সময় তামাদি মেয়াদ গণনা থেকে বাদ দিতে বাধ্য আদালত, বাদ দিবে। এখানে শেল বি এক্সক্লুডেড এটা বলা আছে। 13-14 ধারার বিধান আদালত বাধ্য, 14 ধারার বিধান আদালত মানবে। এখানে সাফিসিয়েন্ট কজ বলস কিছু নাই। আর সরল বিশ্বাস যদি এটা করা হয়, তাহলে অবশ্যই এটা পালন করবে। এখন এই 14 ধারার বিধানের ব্যাখ্যা আছে 1, 2, 3। ধারা 14 ব্যাখ্যা আছে 3টা। ব্যাখ্যাগুলো পড়তে হবে। এটা 1 নম্বর ব্যাখ্যা পড়ছেন কি? এখন আমরা তো 12 ধারায় কি পড়ছিলাম, যে আরম্ভের দিন বাদ যাবে, এরকম পড়ছিলাম না? কিন্তু আমরা যে এই যে যেই মামলার কারণে সময়টা ব্যয়িত হয়েছে, যেই দিন মামলা দায়ের করছি, যেই দিন মামলাটা উত্তোলন করছি, এই 2টা দিনই কি হবে, গণনা করবে। গণনা কইরা আমার ওই ভুল আদালতের ব্যয়িত সময়টা গণনা করতে হবে। পূর্ববর্তী মামলা বা দরখাস্ত যে সময় নিষ্পত্তির জন্য অপেক্ষায় ছিল তা বাদ দিতে, যেই দিন তা দায়ের করা হয়েছিল, যেই দিন তা শেষ হয়েছিল, উভয় দিন হিসাব কইরা সময় গণনা করে বাদ দিতে হবে। বুঝতে পারছেন? এটা জেনে রাখেন, জেনে রাখলে ভালো, সুন্দর জিনিস। এই 14 ধারায় 3-এ গিয়া বলছে, 3 একটা গুরুত্বপূর্ণ ব্যাখ্যা। 3, যদি কোনো ভ্রমাত্মক পক্ষভুক্তি বা কারণভুক্তি, ভুলভাবে কোনো একটাকে পক্ষভুক্তি করা হয়, অথবা করেকশন যদি ভুল হয়, আমরা ভুল কারণ অন্তর্ভুক্ত করি মামলায়, সেই কারণে যদি মামলা কি হয়, মানে এইটা মামলার এখতিয়ারগত ত্রুটি বলে গণ্য হবে। এটার কারণে মামলা কি হইতে পারে, কোন আদালত থেকে ফেরত আসতে পারে। ওই সময়টা কি হবে, আমাদের থেকে মানে এখতিয়ারগত ত্রুটির ব্যাখ্যা দিছে এখানে। ব্যাখ্যা 3, এখতিয়ারগত ত্রুটি ভ্রমাত্মক পক্ষভুক্তি বা ভ্রমাত্মক কারণভুক্তি এখতিয়ারগত ত্রুটির ন্যায় বলে গণ্য হবে। এখতিয়ারগত ত্রুটি বলে গণ্য হবে। তাহলে 14 ধারা ক্লিয়ার? পরীক্ষায় গবাগপ লিখে দিবেন।
স্যার এখানে দুইটা বিষয় বলছি ভুল বাতিল হলে আবার কারণ যদি মামলার কারণ উল্টাপাল্টা কারণ দিচ্ছেন, এই কারণে তো এখতিয়ার চেঞ্জ হইতে পারে না। আসলে আমি ভুল মানে উল্লেখ কারণ মামলার কজ অফ অ্যাকশন লিখতে ভুল করছি, কিন্তু মানে অ্যাকচুয়াল কজ অফ অ্যাকশন ওইটা না। অথবা আপনি কজ অফ পরে দেখতেছেন যে এটা তো না, সংশোধন করতে হবে, সংশোধন করতে গিয়ে দেখতেছি যে আদালতের এখতিয়ার নাই, তখন এই সময়টা কি হবে? বাদ যাবে। এখন এই আর কি। তারপর ধারা 15, কার্যক্রম স্থগিত থাকাকালীন সময় বাদ যাবে। 15 গুরুত্বপূর্ণ, 14, 15, 16, 17, 18। কোন মামলা বা ডিক্রি জারির দরখাস্ত দায়ের বা জারি, কোন নিষেধাজ্ঞা বা আদেশ দ্বারা যদি স্থগিত রাখা হয়, যে সময়ের জন্য স্থগিত ছিল সেই সময়টা তামাদি মেয়াদ গণনা থেকে বাদ যাবে। এটা গুরুত্বপূর্ণ, এখান থেকে প্রবলেম আসতে পারে। কার্যক্রম স্থগিত থাকাকালীন সময়, 12 এবং 15 হ্যাঁ। তারপর 16, ডিক্রি জারির মাধ্যমে, 16 নাম্বার, 15 নাম্বারটা এতটুকু করলেই হবে, কার্যক্রম স্থগিত থাকাকালীন সময় বাদ যাবে। নিষেধাজ্ঞা বা আদেশ দ্বারা কোনো মামলা কার্যক্রম, মানে মামলা বা ডিক্রি জারির দরখাস্ত স্থগিত থাকলে ওই সময়টা তামাদি মেয়াদ গণনা থেকে বাদ যাবে। তারপর ধারা 16, ধারা 16 জায়গা বলছে যে ডিক্রি জারির মাধ্যমে বিক্রয় করা হয়েছে একটা সম্পত্তি। তারপর যেখানে ডিক্রি জারির মাধ্যমে বিক্রয় দপ্তর সীমা করতে হবে। ডিক্রি জারির মানে নিলামে যে সম্পত্তি ক্রয় করা হয়েছে, নিলামের সম্পত্তি নিলামে খরিদ করা হয়েছে, ডিক্রি জারির নিলামে, ডিক্রি জারির নিলামে খরিদকৃত সম্পত্তি দখল লাভে মামলা। এখন যে সময়টা ওই নিলাম রদ করবার জন্য যদি দরখাস্ত দায়ের করা হয়, সংক্ষুব্ধ পক্ষ তো অবশ্যই মানে এটা করতে পারে, ওই সময়টা বাদ যাবে। নিলামে আমি আপনার একটা সম্পত্তি কিনলাম, এখন আপনি ওই নিলামটাই রদ করবার জন্য আদালতে মামলা করলেন। এখন আমি এর ভিতরে কি করলাম না, এই সম্পত্তির দখল দেওয়ার জন্য আবেদন করি নাই, তাহলে পরে তামাদির মেয়াদ গণনার সময় ওই নিলাম রদের মামলা যতদিন চলছে ততদিন বাদ যাবে। নিলাম রদের জন্য যে কার্যধারাটা ছিল ওইটার জন্য ব্যয়িত সময় তামাদির মেয়াদ গণনা থেকে বাদ যাবে। ধারা 16, ধারা 16 শেষ করলাম। 14, 15, 16 প্রায় মামলা রিলেটেড। তাহলে 16 তো শেষ নাকি? তাহলে ডিক্রি জারির মাধ্যমে খরিদকৃত সম্পত্তি দখল লাভের মামলার তামাদির মেয়াদ 3 বছর। এটা খুব কঠিন যদি হয় তাহলে কোশ্চেন আসতে পারে, পরীক্ষায় যদি প্রবলেম আসতে পারে, তাহলে 3 বছর প্রবলেম দিয়ে আসতে পারে যে এতদিন তামাদির মেয়াদ, পরে দেখা গেল যে সে আবেদন করে নাই, ভিতরে আবার মামলা হয়েছে, মামলা চলমান ছিল। জি না না, পরীক্ষা কঠিন হবে না ইনশাল্লাহ। না, প্রধানমন্ত্রীর মেয়ে পরীক্ষা দিল। এই উদ্যমে আরো বেশি পড়াশোনা করবেন যাতে সবাই এক ব্যাচমেট হইতে পারেন। প্রধানমন্ত্রী কন্যার ব্যাচমেট। প্রধানমন্ত্রী কন্যা, তারপরে ভারত সভাপতি অ্যাটর্নি জেনারেলের কন্যা। আচ্ছা আচ্ছা। এখন মামলা করার অধিকার লাভ করবার পূর্বেই যদি কেউ মৃত্যুবরণ করে তাহলে কি হবে সেই সম্পর্কে 17 ধারায় আলোচনা করছে, আমাদের আইনের 17 ধারায় আলোচনা করছে। একজন ব্যক্তি মামলা দায়ের করার অধিকার লাভ করবার পূর্বে কি হবে, এবং এটা কোন ক্ষেত্রে প্রযোজ্য না, এটা কতবার যদি 17 ধারায় মামলা করার অধিকার লাভের পূর্বে মৃত্যুর ফল।
পূর্বে মৃত্যু পরাপর। যে ক্ষেত্রে একজন ব্যক্তি জীবিত থাকলে মামলা বা দরখাস্ত দাখিল করতে পারত, অথবা তার বিরুদ্ধে মামলা বা দরখাস্ত দাখিল করা যেত। এই সেকশনে আলাদা করে লিখছে, আমরা একবারে বলতেছি আর কি। একবার যাইতো, একবার একে বলতেছে যে সে মামলা করতে পারতো, দুই এসে বলতেছে তার বিরুদ্ধে মামলা করা যাইতে পারতো। তা আমরা একবারে পড়ে নিতেছি, মামলা বা দরখাস্ত দাখিল করতে পারতো বা তার বিরুদ্ধে করা যেত। সেই ক্ষেত্রে তার ওই মৃত ব্যক্তির আইনগত প্রতিনিধি যদি মামলা দায়ের বা দরখাস্ত দাখিল করা বা তার বিরুদ্ধে মামলা দায়ের বা দরখাস্ত দাখিল করবার জন্য উপযুক্ত থাকে, তাহলে কি হবে? তামাদির মেয়াদ চলবে, তামাদির মেয়াদ গণনা আরম্ভ হবে তার থেকে। হ্যাঁ, একজন ব্যক্তি মামলা দায়ের করবার বা দরখাস্ত দাখিল করবার অধিকার লাভ করবার পূর্বেই মারা গেছে, অথবা মানে তার বিরুদ্ধে মামলা বা দরখাস্ত দাখিল করা যেত সে যদি জীবিত থাকে। সেই ক্ষেত্রে তার যে আইনগত প্রতিনিধি আছে, উনি যদি সক্ষম থাকেন, তাহলে সে মামলা বা দরখাস্ত দাখিল করতে পারবে বা তার বিরুদ্ধে দাখিল করা যাবে, সে যদি সক্ষম থাকে। তখন অর্থাৎ তখন থেকে তো আমাদের গণনা চলতে থাকবে আর কি। কারণ সে মারা মৃত্যুর ক্ষেত্রে তামাদির মেয়াদ যেদিন থেকে মানে মামলা করার সময় যেদিন আসে। হ্যাঁ, মামলা করার সময় যেদিন আসে। হিসাবে তো এরকম আইন বর্ণনা করার কথা না, লজিক্যালি তো এটা হ্যাঁ, লজিক্যালি তো এটা হওয়ার কথা, এটা আইন আরো নির্দেশ করবে না না না, হইতে পারে না যে এটা লজিক্যালি হওয়ার জন্য তো আইন দিয়ে আমাদেরকে বানিয়েছে। ঘটনার প্রেক্ষাপটে, মানুষের জীবনের ঘটনার প্রেক্ষাপটে অনেক কিছুই ঘটবে। এটা এখানে প্লেন সেকশন পড়ে মনে হতে পারে আপনার, কিন্তু বাস্তবতা তো এরকম নাও হতে পারে যে একজন ব্যক্তি যখন মারা গেছে, তখন আমি যদি এই সেকশনটা বলা না থাকতো, তখন গিয়া আমি বললাম যে এখানে আমার অধিকার আছে, সে বললো না, এটা অধিকার তো ছিল আমার উমুকের পর, আমার উপর তো কোনো অধিকার নেই, এখন তো আমি মালিক, তাহলে তো হবে না। হ্যাঁ, সম্পত্তি দায়গ্রস্ত থাকলো বা বন্ধক দেওয়া থাকলো, বললেন যে আমি গিয়ে বললাম যে না, আমার বাবার সাথে লেনদেন হয়েছে, মালিক এখন আমি, উত্তরাধিকার সাথে আমার সাথে লেনদেন হয় না, তাহলে তো হবে না। আইন আসে তারপরে কিন্তু বলে হ্যাঁ। আইন আসলে তো আরো বুঝতে হবে। এখন এই বিধান সব ক্ষেত্রে প্রযোজ্য না, অগ্রগায়ের অধিকার ক্ষেত্রে প্রযোজ্য না, স্থাবর সম্পত্তির দখল লাভের ক্ষেত্রে প্রযোজ্য না, মালিকানার ক্ষেত্রে প্রযোজ্য, বাট দখলের ক্ষেত্রে প্রযোজ্য না, অর্থাৎ এছাড়া 9 দ্বারা প্রযোজ্য না, এবং বংশগত পদ লাভের ক্ষেত্রে প্রযোজ্য না। অগ্রগায়ের অধিকারের ক্ষেত্রে 1 বছর 3 বছর দুইটা আবেদন আছে, ওইটাই। আর এখানে এগুলার এখানে কোনো ইয়ে নেই, স্পেশাল কোনো সুযোগ নেই। বংশগত পদ লাভের ক্ষেত্রেও এই 17 দ্বারা প্রযোজ্য না। স্থাবর সম্পত্তির দখল লাভের ক্ষেত্রে 17 দ্বারা প্রযোজ্য না। কয়টা ক্ষেত্রে প্রযোজ্য না? এটা 4টা ক্ষেত্রে প্রযোজ্য না। স্থাবর সম্পত্তির দখল, বংশগত লাভের। স্যার এটা আপিলের ক্ষেত্রে পড়ে না, আপিল আছে, হ্যাঁ, আপিলের ক্ষেত্রে বুঝি না, আবার কে বলতেছেন? আপিলের ক্ষেত্রে যে মানে মোকদ্দমার ক্ষেত্রে আবেদনের ক্ষেত্রে হ্যাঁ, এখানে দুইটা জিনিস, মামলা বা দরখাস্ত। এখন দরখাস্তের ভিতরে আপিল আসে কিনা? আপিল আসে না। এখানে শব্দ হিসাবে আমরা যখন প্লেন সেকশন করবো, ওয়ার্ড হিসাবে মামলা বা আপিল, মামলা বা দরখাস্ত। এখন দরখাস্তের ভিতরে আপিল চলে আসে, কারণ আমরা যখন সিপিসি পড়ি 23 অর্ডারে মৃত ব্যক্তির প্রতিনিধি হওয়ার জন্য দরখাস্ত করা যায়। আপিলের ক্ষেত্রে প্রতিনিধির ইয়ে হইতে পারে, পক্ষ হইতে পারে 22। এখানে পরীক্ষায় যখন আসবে আমি দুইটাই লিখবো, আপিল বা মামলা বা দরখাস্ত। এখন দরখাস্ত কি সেটা পরে আমরা যখন যাব কোর্টে, বারান্দায় ঘুরবো, যখন বোঝা যাবে কোন কোন দরখাস্ত কি আছে বিষয়। তাহলে তাহলে কোনটা? 3টা লেখা হয়েছে। তিনটাই 17 ধারার বিধানের 3-এ গিয়ে বলছে এই 17 ধারা অগ্রগয়, স্থাবর সম্পত্তির দখল, বংশগত পদ লাভ, এই 3 ক্ষেত্রে প্রযোজ্য না।
এই তিন ক্ষেত্রে প্রযোজ্য না। আমরা 17 ধারার বিধানটা কি পড়ছি? মামলা করার অধিকার লাভের পূর্বে মৃত্যুর ফলাফল পড়ছি। এই ক্ষেত্রে তার প্রতিনিধি যদি উপযুক্ত হয়, সে মামলা দায়ের করতে পারবে বা তার বিরুদ্ধে মামলা বা দরখাস্ত দায়ের করা যাবে। কিন্তু তিনটা ক্ষেত্রে এই যে আমরা একটা সুবিধা দিল, প্রতিনিধির বিরুদ্ধে করা, প্রতিনিধি করা, এই তিনটা ক্ষেত্রে এটা প্রযোজ্য না। অগ্রকরের ক্ষেত্রে এই বিশেষ সুবিধাটা প্রযোজ্য না। আবার সম্পত্তির দখলের ক্ষেত্রে এই বিশেষ সুবিধাটা প্রযোজ্য না। বংশগত পদ লাভের ক্ষেত্রে এই বিশেষ সুবিধাটা প্রযোজ্য না। এইটাই। তাহলে 17 ধারা শেষ, ক্লিয়ার? এখানে কেউ মারা যাবেন না অত দ্রুত, অধিকার মামলা করেই যাবেন ইনশাআল্লাহ। মামলা করেই যাবেন অথবা মামলা খেয়েই যাবেন, মামলা খেয়ে যাওয়া দরকার নাই। তারপর প্রতারণার ফলাফল, ইফেক্ট অফ ফ্রড। কত ধারায় আছে? ইফেক্ট অফ ফ্রড, প্রতারণার ফলাফল। এটা তো মানে মোস্ট, মানে খুব বেশি জানা এবং অনেক বেশি ওয়েল নন সেকশন। প্রতারণার ফলাফল, হ্যাঁ হ্যাঁ, হিস্ট্রি 5টা দিয়ে রাখেন। 5 স্টার সেকশন, হোটেল না, 5 স্টার সেকশন। 17 পড়বেন, আর 17 পড়তে হবে। এই 12 থেকে কোনো কিছু বাদ দেওয়া যাবে না। হ্যাঁ, 12 থেকে সামাদি আইন তো ছোট একটা সেকশন, এটাকে সবচেয়ে গুরুত্ব দিয়ে পড়বেন যেন 20-এ 18 পান, 15-এ 14 পান। সামাদি কত কত মার্ক? 10 মার্ক, 15 মার্ক। 10 মার্ক হচ্ছে বার কাউন্সিল। তাহলে এটা এমন ভাবে পড়বেন, সহজ সেকশন, মানে অনেক বেশি পড়লে এটা পড়ালেন 30টা। এসার এক তামাদি, এটা তো এভিডেন্স, কম পড়লে হয়ে যায়। তো এটাকে আপনি কম, যেখানে কম পড়লে হয়ে যায়, এটা বেশি দিন ইয়া করবেন। এখানে ছাড় দিবেন না, ছাড় দিবেন প্রয়োজনে কষ্ট হলে সিআরপিসি থেকে কিছু বাছাই করবেন। সিআরপিসি তো অনেক বড় আইন, বড় আইনের ভিতরে 15 মার্ক। তারপর প্রতারণার ফলাফল, তার সম্পর্কে কি কেউ কিছু বলতে পারবেন? কোন ব্যক্তি, প্রতারণা করছে জানতে পারবো ওই দিকেই প্রতারণা করানো শুরু হবে না। ভেরি গুড ভেরি গুড ভেরি গুড, সব জানতেছেন। কোন ব্যক্তি মামলা বা দরখাস্ত দাখিল করবার অধিকারী হয় কিন্তু প্রতারণার কারণে সে এই বিষয়টা সম্পর্কে অনবগত থাকে, অথবা কোনো দলিলের মাধ্যমে সে কোনো অধিকার প্রাপ্ত হয়, দলিলটা তার কাছে কি রাখা হয়? প্রতারণা করে গোপন রাখা হয়। সেই ক্ষেত্রে সে যে সময় ওই প্রতারণার বিষয় সম্পর্কে জানতে পারবে, অথবা যেই দিন থেকে সে ওই দলিলটা কি করতে পারবে, উপস্থাপন করতে পারবে, সেই দিন থেকে আমাদের মেয়াদ গণনা শুরু হবে। এটা কার ক্ষেত্রে প্রযোজ্য হবে? ওই প্রতারক ব্যক্তির বিরুদ্ধে, ওই প্রতারকের সহযোগীর বিরুদ্ধে, সহযোগীর বিরুদ্ধে মানে তারপরে ওই প্রতারণার বিষয় জেনে অসৎ উদ্দেশ্যে যে ব্যক্তি সম্পত্তি গ্রহণ করবে তার বিরুদ্ধে এই মেয়াদ, এই বিধানটা প্রযোজ্য হবে। কয় ক্ষেত্রে প্রযোজ্য হবে? প্রতারকের বিরুদ্ধে, তার সহযোগীর বিরুদ্ধে, ওই ষড়যন্ত্র জেনে অসৎ উদ্দেশ্যে যে সম্পত্তি গ্রহণ করে তার বিরুদ্ধে প্রযোজ্য হবে। কিনছি, আপনি মানে যে কোনো ভাবে সে সম্পত্তিটা পাইছে, হইতেই পারে। তাহলে প্রতারণার ফলাফল, যেদিন থেকে প্রতারণার বিষয়ে অবগত হওয়া যাবে সেই দিন থেকে আমাদের মেয়াদ শুরু হবে। কোন প্রতারকের বিরুদ্ধে? প্রতারকের সহযোগীর বিরুদ্ধে। ওই প্রতারণার সম্পর্ক অবগত হইয়া অসৎ উদ্দেশ্যে যে ব্যক্তি সম্পত্তি গ্রহণ করে তার বিরুদ্ধে। বইয়ে আছে, পাচ্ছেন না? প্রতারণার দেখবেন 18-তে ক বলা আছে, প্রতারণার জন্য দায়ী ব্যক্তি বা তার সহযোগীর বিরুদ্ধে। জি, খতে বলছে যে ব্যক্তি সরল বিশ্বাস বা এবং মূল্যে সরল বিশ্বাস নাই এবং মূল্য নাই, মূল্যের বিনিময় ব্যতীত, অর্থাৎ অসৎ উদ্দেশ্যে ওই প্রতারণার বিষয়ে অবগত হইয়া মানে সম্পত্তিটা কি করে, দাবি করে বা সম্পত্তির সত্ত্ব দাবি করে। প্রতারণা যদি থাকে তখন সংশোধন করা যায়, সংশোধন করা যায়। হ্যাঁ, তাহলে বোঝা গেছে 18 দ্বারা অধিকার তা পাইতে একজন ব্যক্তির প্রতারণা করে তার মামলা বা দরখাস্ত দায়েরের অধিকার গোপন রাখা হয়। আবার সে একটা দলিলের মাধ্যমে অধিকার প্রাপ্ত হয়, প্রতারণা করে দলিলটা
গোপন রাখা হয়। এখন ওই প্রতারণার বিষয়ে সে যখন অবগত হবে অথবা যখন দলিলটা সে উপস্থাপন করতে পারবে সেদিন থেকে আমাদের মেয়াদ গণনা শুরু হবে। তো এই বিধান যদি না থাকতো তাইলে উপায় ছিল। এখন 18 গেল, তারপরে ইফেক্ট অফ অ্যাকনলেজমেন্ট ইন রাইটিং, লিখিত প্রাপ্তি স্বীকারের ফলাফল। লিখিত প্রাপ্তি স্বীকারের ফলাফল কত বাজে সময়, কয়টা বাজে একটু বলেন। 19 বাজে হয়ে যাবে স্যার আপনার। ঠিক আছে। লিখিত প্রাপ্তি স্বীকারের ফলাফল। এই লিখিত প্রাপ্তি স্বীকার দুইটা দেখবেন সুন্দর করে পড়ি আমরা। সম্পত্তি বা অধিকারের ক্ষেত্রে প্রযোজ্য। সম্পত্তি বা অধিকার সম্পর্কে, সম্পত্তি বা অধিকার দুইটা জিনিসের মানে যদি মনে থাকে পরীক্ষায় গপাগপ লিখে দিবেন, মনে না থাকলে অধিকার লিখলে হবে আপাতত। সম্পত্তি বা অধিকার সম্পর্কে মামলা দায়ের বা দরখাস্ত দাখিল করবার জন্য আমাদের মেয়াদ উত্তীর্ণ হওয়ার পূর্বে সম্পত্তি বা অধিকার, সম্পত্তি বা অধিকার কি এটার একটা ব্যাখ্যা এখানে আছে। সম্পত্তি অধিকার মামলা দায়ের দাখিল করবার জন্য তামাদির মেয়াদ উত্তীর্ণ হবার পূর্বে যে ব্যক্তি নিকট এই সম্পত্তি বা অধিকার আমি দাবি করতেছি সেই ব্যক্তি বা তার প্রতিনিধি যদি লিখিতভাবে প্রাপ্তি স্বীকার করে তাহলে যেই দিন লিখিতভাবে প্রাপ্তি স্বীকার করলো সেই দিন থেকে আমাদের মেয়াদ শুরু হবে, মানে ফ্রেশ পিরিয়ড অফ লিমিটেশন শুরু হবে। বাধ্য, শেল বি কন্টিনিউ, এখানে কোনো ইয়া নাই, এখতিয়ার নাই, এটা শেল বি কম্পিউটেড। ওই ব্যক্তি ওই ব্যক্তির প্রতিনিধি যদি আইনগত প্রতিনিধি যদি স্বীকার করে আর কি, লিখিত স্বীকার করতে হবে। স্বাক্ষর সহ। হ্যাঁ, মামলা বা দরখাস্ত দাখিল। লিখিত প্রাপ্তি স্বীকার, ইফেক্ট অফ অ্যাকনলেজমেন্ট ইন রাইটিং। এখানে আমাদের কোন কোন দ্বারা মূল মামলা এটা বুঝলো না, এটা আমাদের মোটামুটি একটা কায়দা চললে। তাহলে লিখিত প্রাপ্তি স্বীকারের ফলাফলের সেকশনে অনেক কথা আছে, আপাতত সব লাগবে না। ব্যাখ্যা 1, 2 পড়তে পারলে ভালো, নিজেকে এনরিচ মনে হবে যে আইনটা সম্পর্কে জানি, আপাতত করে নিবেন যদি পারা যায়। 3 নাম্বার ব্যাখ্যাটা, এই যে আমরা সম্পত্তি বা অধিকার বলছি, এই সম্পত্তি বা অধিকার মানেটা কি এটার একটা বর্ধিত ব্যাখ্যা দিছে। ডিক্রি জারি বা আদেশ কার্যকর করবার দরখাস্ত, ডিক্রি জারি বা আদেশ কার্যকর করবার দরখাস্ত কি হবে, এই ধারার উদ্দেশ্যে অধিকার সম্পর্কিত দরখাস্ত বলে গণ্য। ডিক্রি জারি বা আদেশ কার্যকর করবার দরখাস্ত এই ধারার উদ্দেশ্যে অধিকার সম্পর্কিত দরখাস্ত বলে গণ্য হবে। তারপর 20, দেনা পরিশোধ অথবা সুদ প্রদানের ফলাফল। একই বিধান, সেম। দেনা পরিশোধ বা সুদ প্রদানের, যে ক্ষেত্রে দেনা বা দায়ের সুদ, এটা কিন্তু আরেকটা বিষয় খেয়াল রাখতে হবে যে তা মেয়াদ উত্তীর্ণ হওয়া, মানে তামাদির মেয়াদ উত্তীর্ণ হওয়ার পূর্বে স্বীকার করতে হবে, 19 এবং 20। ঠিক আছে, 19 এসে বলতেছি আমরা যে আমার যে অধিকার, এই অধিকারের ভিতরে আমি যে পাবো, একজন ব্যক্তি আমার কাছে ঋণগ্রস্ত, আমি টাকা পাবো, তার কাছে আমার অধিকার আছে। এখন যে তামাদির বিধান আছে যে মামলা করার, এর ভিতরে সে যদি আমার সাথে একটা লিখিত স্বীকার করে হ্যাঁ তুমি পাবা, টাকাটা আমি দিব, লিখিত স্বীকার করলো, তাহলে যেই দিন স্বীকার করে নিল সেই দিন থেকে আমাদের মেয়াদ নতুন করে শুরু হবে। ফ্রেশ পিরিয়ড, একদম ফ্রেশ, নতুন করে ফ্রেশ পিরিয়ড অফ লিমিটেশন শেল বি কমপ্লিটেড, নতুন করে আমাদের মেয়াদ গণনা করতে হবে। তবে এই যে লিখিত প্রাপ্তি স্বীকার, এটা কিন্তু লিখিত স্বীকার এখানে মৌখিক সাক্ষ্য দিলে হবে না, ওই দলিলটাই নিয়ে আসতে হবে, ওই লিখিত দলিলটাই দেখাই দেবো। দেনা পরিশোধ অথবা সুদ প্রদানের ফলাফল। দেনা অথবা সুদ পরিশোধ করার নির্ধারিত তামাদির মেয়াদ উত্তীর্ণ হবার পূর্বে উক্ত দেনা বা সুদের দায় পরিশোধকারী স্বয়ং বা তার পক্ষে ক্ষমতাপ্রাপ্ত প্রতিনিধি কোনো অর্থ প্রদান করলে, পুরাটা দিচ্ছে না, কিছু একটা অংশ প্রদান করলে নতুন করে আমাদের মেয়াদ শুরু হবে। সুদ বা ওই দেনার অংশ বিশেষ যদি পরিশোধ করে
তবে ওইখানেও লিখিত প্রাপ্তি স্বীকার করতে হবে, রিসিপ্ট রাখতে হবে, লিখিত ভাবে এটা সংরক্ষণ করতে হবে যে টাকাটা পরিশোধ করা হয়েছে। দুইটা ক্ষেত্রে এখানে বলছে যে তবে শর্ত থাকে যে 1928 সালের 1 জানুয়ারির পূর্বে পরিশোধিত সুদ ব্যতীত সকল ক্ষেত্রে অর্থ প্রদানকারী ব্যক্তি স্বহস্তে লিখিত ও স্বাক্ষরিত বা অন্যের লিখিত হইলে নিজের স্বাক্ষরিত প্রাপ্তি স্বীকার করবে। লিখিত না থাকলে কোনো ডকুমেন্ট থাকবে না, এখানে লিখিত করতে হবে। 21 পড়তে হবে না, 21 বাদ পড়তে হবে, জানার জন্য এটা পড়তে হবে, কিন্তু আমাদের তারপর 22 নতুন কোন বাদী বা বিবাদীকে স্থলাভিষিক্ত বা পক্ষভুক্ত করার ফলাফল কি হইতে পারে? যেদিন অক্ষর বলে দেবে। সেদিনই ওয়াও, চতুর্দিকে ওয়াও, আমি পাই। স্থলাভিষিক্ত বা পক্ষভুক্ত। তবে এই যে আমরা বললাম স্থলাভিষিক্ত বা পক্ষভুক্ত করলেই হবে, এখানে তবে একটা কথা আছে, জানেন তবে কথাটা কি? তবে শর্ত থাকে যে, জানেন না? মামলা মুলতবি, মামলা আমরা বলছি স্থলাভিষিক্ত করা বা পক্ষভুক্ত করলে যেদিন থেকে করা হবে সেই দিন থেকে তার বিরুদ্ধে তামাদি গণনা শুরু হবে, সেই দিন মামলা দায়ের করা হয়েছে বলে গণ্য হবে। কিন্তু মামলাটা মুলতবি থাকাকালে সত্য অর্পণ করলে বা সম্পত্তি সত্য অর্পণ করলে অথবা মামলা না বাদীকে বিবাদী করা হলে বা বিবাদীকে বাদী করা হলে তখন আর এই বিধান প্রযোজ্য হবে না। হ্যাঁ, মামলা মুলতবি অবস্থায় সত্য অর্পণ করলে, আর বাদী বা বিবাদীকে পক্ষ উল্টাপাল্টা করলে, ভাইস ভার্সা করলে, বাদীকে বিবাদী বা বিবাদীকে বাদী করলে করা যায়, বাদীকে বিবাদী করা যায়। কিছুদিন এইবার আপনি যখন বিচার প্রক্রিয়া যদি পড়েন তাইলে পাবেন যে বিবাদী ছিল মা এবং মেয়ে, বাবা ছিল বাদী, সরি ভাই ছিল বাদী, এখন ভাই মারা গেছে, তখন মামলাটা চালায় যাওয়ার স্বার্থে মেয়ে আবার কি হয়েছে, বাদী হয়েছে, ওইটা ওয়ারিশদের ভিতরে মামলা চলতেছে। মৃত্যু যে হত্যা হবে সেগুলো তো বাদী বিবাদী হবে। এই তো হইতে পারে। তাহলে ব্যতিক্রম যেটা 22 দ্বারা পড়লেন, তারপর কি যেন বলতে চাইলাম, আর এই যে এই যে মামলা মুলতবি থাকা গেলে সত্যার্পণ, এখানে স্পেশালি বলছে মুলতবি ছাড়া অন্যান্য যে মামলা চলমান অবস্থায় টিপি একটা আছে না যে কি বলে এটা, ভুলে গেলাম এখন, মানে মামলা চলমান অবস্থায় আপনি যদি সম্পত্তি হস্তান্তর করেন তাইলে ওই যে ওইটা গ্রহণ করবে, তার উপর বিচার রায় বাধ্য করবে, মানে হস্তান্তর করতে পারবে না, মামলা চলমান অবস্থায় সম্পত্তি হস্তান্তর করতে পারবে না। কতটুকু পর্যন্ত পারবে? যতটুকু পর্যন্ত ওই যে কোনো পক্ষ যদি ক্ষতিগ্রস্ত না, লিসপেন্ডেন্স এখন মনে করছি, ডক্ট্রিন অফ লিসপেন্ডেন্স। তারপর 23 অবিরাম চুক্তি ভঙ্গ বা অন্যায়, প্রিলি আসছিল না? অবিরাম চুক্তি ভঙ্গ অন্যায়, কন্টিনিউইং ব্রিচ এন্ড রং। অবিরাম চুক্তি ভঙ্গ, এমন অনেক চুক্তি আছে যেটা কি মানে যতবারই আপনি ভঙ্গ করবেন ততবারই মামলার কারণ উদ্ভব, এমন অনেক অন্যায় আছে যতবারই করবেন ততবারই নতুন করে আমাদের মানে মামলা করার একটা কারণ উদ্ভব হবে। তো সেই ক্ষেত্রে যতবার ঘটনা ঘটবে তত মানে নতুন করে আমাদের মেয়াদ শুরু হবে। এটার উদাহরণ কি দিতে পারেন আপনারা? আমি পাইনি। হ্যাঁ, আমি 3 বছরের ভিতরে আমি আমল করে টাকা দিচ্ছি, আমাদের 3 বছর 2.5 বছরের সময় কইছে ভাই আমরা 6 মাস সময় দেন, আবার ওই সময় থেকে আবার 3 বছর পর। হ্যাঁ, হতে পারে। আর তারপরে 24 বিশেষ ক্ষতির কারণ না হলে যে ক্ষেত্রে মামলা দায়ের করা যায়, সেই ক্ষেত্রে যখন বিশেষ ক্ষতির কারণ না, কোনো একটা কাজ করা হইতেছে আগে থেকে কিন্তু ওই কাজের কারণে বিশেষ ক্ষতি এখনো হয় নাই, তাইলে যখন বিশেষ ক্ষতি হইবে তখন তো আমাদের কাজ শুরু হবে। প্রতিপক্ষ হিসাবে বলবে না কাজটা তো 1 বছর আগে করছে, এখানে যে মামলা করছো কেন, আমাদের কাজ শেষ, এটা বলতে পারবে।
মানে উপরে ওই যে এখানে উদাহরণ যেটা দেওয়া আছে যে মাটির নিচে গর্ত করতেছে, খনি খুঁড়তেছে, পার্শ্ববর্তী জমির নিচে চলে গেছে, নিজের সম্পত্তি ব্যক্তির মালিকানাধীন না, সম্পত্তির নিচের অংশ তো ব্যক্তি মালিকানাধীন না, কোনো একটা কোম্পানি, রাষ্ট্রীয় কোম্পানি খুঁড়তেছে, তো যখন তার জমিদার ধসে পড়বে তখনই সে মামলা দায়ের করতে পারবে, যতক্ষণ উপরে থাকবে ততক্ষণ কজ অফ অ্যাকশন উদ্ভব হবে না। কাজ হয়তো করা হয়েছে আগেই, মানে তামাদিক মেয়াদ গণনা শুরু হবে যখন ক্ষতি হয়েছে তখন, তাইলে যিনি ক্ষতিগ্রস্ত তার স্বার্থটা রক্ষিত হয়। তার 25 দলিলের উল্লিখিত সময়ের গণনা, গ্রেগরিয়ান বর্ষপঞ্জি। আপনি পারেন, আপনার আর কি পড়াবো? ভালো লাগতেছে, পারি, কিন্তু লিখতে পারি। ইনশাল্লাহ পারবেন। তারপরে হচ্ছে মানে দখল বলে মালিকানার সত্ত্ব অর্জন হয়, যেটা মালিকানা 25 পর্যন্ত আমরা কি বলছি, 12 থেকে 25 তামাদিক মেয়াদ গণনা। এখন আমরা প্রেসক্রিপশনে ঢুকে গেছি। প্রেসক্রিপশন এই অর্জনমূলক, লোকমূলক ওইরকম কোয়েশ্চেন আশা করি আর আসবে না। না, এই সেকশন গুলো পড়তে হবে। সুখাধিকার অর্জন, সুখাধিকার মানে কি আমরা 2 আর 5 পড়ছিলাম, চুক্তির সুখাধিকার বলতে এমন একটা জিনিস অন্তর্ভুক্ত হবে যেটা চুক্তির মাধ্যমে উদ্ভূত হয় না, কিন্তু অপর ব্যক্তির জমি বা জমি ফসলের উপর বা ওই জমির উপর সংযুক্ত বা অবস্থিত কোনো জমি, কোনো জিনিস কি করা, অপসারণ বা ব্যবহারের অধিকার উদ্ভব হয়, এই সুখাধিকার। 26 এর সুখাধিকার পরীক্ষা আসলে গপা গপ লিখে দিবেন। 26 কি বলছে? কথা হচ্ছে কোন ইসমেন্ট, ওইটা সংজ্ঞা, সংজ্ঞাতে কি অন্তর্ভুক্ত হবে এটা বলছে। আর 26 ইসমেন্টের বিধানটা বলছে যে ক্ষেত্রে কোনো দালানে আলো বা বাতাসের প্রবেশ ও ব্যবহার, প্রথম বলছে দালানে মানে ঘর, দালানে মানে ঘর, ঘরে কি আলো বা বাতাসের প্রবেশ, আলো বা বাতাস, দালানে আলো বা বাতাসের প্রবেশ ও ব্যবহার সুখাধিকার হিসাবে, অধিকার হিসাবে অব্যাহতভাবে 20 বছর যাবত যদি বুক করা হয় তাহলে এখানে কি হবে, সুখাধিকার অর্জন হবে। আলো বা বাতাসের প্রবেশ ও ব্যবহার, হ্যাঁ, সুখাধিকার হিসাবে এবং অধিকার হিসাবে অব্যাহতভাবে 20 বছর যাবত আপনি যদি ভোগ করেন তাহলে এখানে আপনার সুখাধিকার প্রতিষ্ঠিত হবে। এবং এবং কোনো পথ বা জলস্রোত অথবা কোনো পানির ব্যবহার, পথ, জলস্রোত বা পানির ব্যবহার, পথ, জলস্রোত, জলস্রোত মানে নদী হইতে পারে, ঝর্ণা হইতে পারে, এরকম কিছু হইতে পারে। এখন এই ক্ষেত্রে বা অন্য কোনো সুখাধিকার বা অন্য কোনো সুখাধিকার, পথ, জলস্রোত, পানি, অন্য কোনো সুখাধিকার, ইতিবাচক হোক নেতিবাচক হোক, এই সুখাধিকার ইতিবাচক হতে পারে, নেতিবাচক হতে পারে। অন্য কোনো সুখাধিকার ইতিবাচক বা নেতিবাচক যাই হোক না কেন, সুখাধিকার এবং অধিকার হিসাবে, সুখাধিকার এবং অধিকার হিসাবে সত্য দাবি করে অব্যাহতভাবে 20 বছর যাবৎ শান্তিপূর্ণভাবে যদি ভোগ করে আসি তাহলে সেটা, সেখানে কি হবে, এই যে প্রথমে আলোর প্রবেশের অধিকার, তারপরে পানি, পথ, অধিকার, এগুলো আমার অলঙ্ঘনীয় অধিকার হিসেবে প্রতিষ্ঠিত হয়ে যাবে। নিরঙ্কুশ এবং অলঙ্ঘনীয় অধিকার, এই অধিকারগুলো হবে নিরঙ্কুশ এবং অলঙ্ঘনীয়, নিরঙ্কুশ এবং অলঙ্ঘনীয় অধিকার হিসাবে প্রতিষ্ঠিত হবে। ঠিক আছে, কত বছর ব্যবহার করা লাগবে? 20 বছর। সরকারি সম্পত্তির ক্ষেত্রে 60 বছর। তাহলে মোটামুটি এটা ক্লিয়ার, এতটুকু জানা থাকলেই হবে। সুখাধিকার কয়টাকে, প্রথম হচ্ছে দালানের ক্ষেত্রে আলো বা বাতাসের প্রবেশ এবং ব্যবহার, তারপর বলতেছি পথ, জলস্রোত, পানির ব্যবহার অথবা
অন্য কোন সুখাধিকার সেটা ইতিবাচক বা নেতিবাচক হইতে পারে। সুখাধিকার হিসাবে, অধিকার হিসাবে শান্তিপূর্ণভাবে প্রকাশ্যভাবে অব্যাহতভাবে 20 বছর যাবত যদি ভোগ করি, তাহলে এটা নিরঙ্কুশ এবং অলঙ্ঘনীয়, shall be absolute and indefeasible, absolute and indefeasible, নিরঙ্কুশ এবং অলঙ্ঘনীয় অধিকার হিসাবে প্রতিষ্ঠিত হবে। সেক্ষেত্রে এটা 20 বছরের গত করা হচ্ছে মুসলিম কোর্টে। এখন এই যখন এই বিরোধটা দেখা দিবে, বিরোধের অব্যবহিত 2 বছরের ভিতরে দেখবে যে 20 বছরটাকে এই 2 বছরের স্পর্শ করছে কি, ঠিক আছে? তার মানে হচ্ছে 20 বছরের পরে 2 বছরের ভিতরে এই জিনিসটার মীমাংসা হইতে হবে। 20 বছর হওয়ার পরে যদি অনেকদিন পার হয়ে যায় তখন আর এটা হবে না। 20 বছর আমি ভোগ করছি, ভোগ করার পরে এই জিনিসটা মীমাংসাটা 2 বছরের ভিতরে হইতে হবে। হ্যাঁ, 20 বছর মধ্যে তো বাধা 20 বছরের ভিতরে যদি 2 বছরের ভিতরে এই জিনিসটা নিয়ে বিরোধিতা করা হয়, তাইলে এই জিনিসটা, এই সুখাধিকারটা প্রতিষ্ঠিত হবে। 20 বছর পূর্ণ হওয়ার পরে তাহলে 2 বছরের মধ্যে মামলা করতে হবে, 2 বছর হওয়ার পরে। হ্যাঁ, 2 বছর পার হয়ে গেলে আর অধিকার থাকবে না, মানে আদালতে অধিকার থাকবে না। 20 বছর পরে, মানে এখন বিষয়টা হচ্ছে এই 20 বছর, শুনেন, বিষয়টা হচ্ছে 20 বছর মানে কিন্তু অব্যাহত ভাবে ধারাবাহিক 20 বছর। এখানে কোনো সময় যদি এসে বাধা দিয়ে থাকে তাহলে কিন্তু হবে না, এটা ডকুমেন্টও লাগবে না, আপনাকে বাধা দিচ্ছে মানে অধিকার শেষ। পরবর্তীতে আরো 20 বছর হয়তো 15 বছরের সময় আয়সা কেউ যদি বাধা দেয়, বলে যে এই অধিকারটা তো আমার, দিলেও বাধা সৃষ্টি করলো, তার মানে অধিকারটা কি হইলো, ওই 20 বছরের অব্যাহততা নষ্ট হইলো, ঠিক আছে? আর গোপনে হইলে হবে না, প্রকাশ্য ভাবে হইতে হবে, অধিকার গুলো প্রকাশ্য হইতে হবে। এখানে এই প্রকাশ্য শব্দটা আছে, প্রকাশ্য ভাবে ঘোষণা দিয়ে ভোগ করতে হবে 2 বছরের মধ্যে, 20 বছর শেষ হওয়ার 2 বছরের মধ্যে। হ্যাঁ, সেটা বাধা দিয়ে না দেয়। আমি বছর পরে সে যে ভোগ করতেছে, হ্যাঁ। আমাকে বাধা দেয় না। এখন আপনি মনে করেন 30 বছর ভোগ করছেন, 30 বছর ভোগ করে কখনো বাধা দেয় নাই, তখনও যদি 2 বছর, 30 বছরের পরে 2 বছর হয়, যেমন তখন 10 বছর থেকে শুরু হবে। 10 বছর বাধা না দিলে সমস্যা নাই, কিন্তু বাধা দেওয়ার ক্ষেত্রে, হ্যাঁ, হ্যাঁ, এখন 2 বছরের ভিতরে আপনি মামলা করলেন, তারপরে হিসাব করে দেখতে হবে যে 20 বছরের ভিতরে কোনো বাধা আছে কি না। যদি বাধা না থাকে এটা অলঙ্ঘনীয় হিসেবে গণ্য হবে। সহজ হলেও কঠিন, বা কঠিন করলে কঠিন, সহজ নেই। মানে 20 বছরের পরে 2 বছর মানে হচ্ছে মামলা যখন হয়েছে তখন এই মামলা হওয়ার 2 বছরের মধ্যে আপনার ওই 20 বছরটা গণনা করবে যে 20 বছরের ভিতরে কোনো করে কিনা। তারপর ঠিক আছে, তারপরে এখানে এই জিনিসটা নিয়ে আরেকটা প্রতিবন্ধকতা তৈরি করছে 27, ভাবি উত্তরাধিকারী। ভাবি মানে সম্ভাব্য উত্তরাধিকারী। কি বলছে এখানে, জীবন সত্য বা 3 বছরের অধিক সময়ের জন্য যদি কোনো ব্যক্তি সত্য অর্জন করে, সেই ক্ষেত্রে ওই 20 বছর থেকে এই সময়টা বাদ যাবে। বোঝা গেছে? যে এলাকায় হিন্দু নাই এলাকায় জানা নাই। এলাকায় খুব একটা ঝামেলা নাই এটা। তবে 3 বছরের অধিক কালের জন্য যদি আপনাকে কি দেওয়া হয়, কোনোভাবে মঞ্জুরিকৃত কোনো অধিকার দেওয়া হয়, সেক্ষেত্রে একটা ঝামেলা। তো সাধারণত এটা হিন্দু, যেমন একজন ব্যক্তিকে আমি বললাম যে আমার এই রাস্তায় পথের অধিকার আছে, মামলা করলাম, পরবর্তীতে আইসাগুলো বলতেছে যে এখানে 10 বছর আমার, মানে এখানে আমার ভাইয়ের স্ত্রী জীবন সত্য ভোগ করছে, সম্পত্তিটা ভাই থেকে আমি পাইছি, কিন্তু স্ত্রী তো সম্পত্তি পায় না, হিন্দুরা স্ত্রীরা তো স্থায়ীভাবে সম্পত্তি জীবন সত্য পায়। তো তখন এই 10 বছর বাদ চলে যাবে, তখন তার 20 বছর হইতে পারলো না। তাইলে বল বিষয়টা কি লিখবেন কিভাবে, তাই এই জিনিসটা লিখবে, আমরা তো গুছাই লিখতে হবে এটাকে। হ্যাঁ, তাইলে লেখেন, এটা আমি বলি, ক্লু ধরে মনে রাখবেন। তাইলে প্রথম হচ্ছে যে
যে কোন সম্পত্তি যদি জীবন সত্ত্ব বা 3 বছরের অধিক কালের জন্য মঞ্জুরিকৃত সত্ত্ব বলে অপর কোনো ব্যক্তির নিকট হস্তান্তর করা হয়, জীবন সত্ত্ব হিসেবে বা 3 বছরের অধিক কালের মঞ্জুরি হিসাবে, জীবন সত্ত্ব হিসাবে 3 বছরের অধিক সময়ের জন্য মঞ্জুরি হিসাবে। অপর ব্যক্তির নিকট হস্তান্তর করা হয় বা অপর কোনো ব্যক্তি ভোগ করে, মানে এই উপায়ে, সেই ক্ষেত্রে 20 বছর হিসাব করার সময় ভোগ করে, তখন মূল ব্যক্তির নিকট যখন সম্পত্তিটি হস্তান্তরিত হবে, মূল মালিকের নিকট যখন সম্পত্তিটি হস্তান্তরিত হবে, মূল মালিকের নিকট সম্পত্তি হস্তান্তরিত হলে উক্ত সময় কি হবে? বাদ দিবে জীবন সত্য হিসেবে 3 বছরের অধিক সময়ের জন্য মঞ্জুরি হিসাবে, অধিক সময়ের জন্য মঞ্জুরি হিসাবে যদি কেউ ভোগ করে, সেক্ষেত্রে মূল মালিকের নিকট সম্পত্তি হস্তান্তরিত হলে উক্ত সময়টা কি যাবে? বাদ যাবে। মঞ্জুরি হিসেবে যদি কেউ ভোগ করে, মূল মালিকের নিকট গেলে 3 বছরের অধিক, তাই এখন ওইটা বাদ যাবে। হ্যাঁ, এখন মামলাটা কত বছরের ভিতরে করতে হবে? 3 বছর। হ্যাঁ, এখন এখানে সুবিধাটা কাকে দেওয়া হয়েছে? মূলত এখানে সুবিধাটা দেওয়া হয়েছে কিন্তু ইজমেন্ট যে দাবি করে তাকে না, সম্পত্তির মালিককে দেওয়া হয়েছে। তাহলে প্রসঙ্গটা আসে সেই এই জিনিসটার বিরোধিতা করবে। কেউ যদি দাবি করে তাকে বিরোধিতা করে আদালতে যাইতে হবে যে এই সম্পত্তিটা আমার, তাকে আদালতে এই জিনিসটা উপস্থাপন করতে হবে কত দিনের ভিতরে? 3 বছরের ভিতরে। এই সম্পত্তিটা পাওয়ার 3 বছরের ভিতরে এটা এই দাবির বিরোধিতা করতে হবে। এখানে স্বার্থটা কিন্তু মূল মালিকের। 3 বছরের ভিতরে সে বিরোধিতা করবে, বিরোধিতা করলে 20 বছর হিসাব করার বেলায় এই মঞ্জুরি এবং জীবন সত্ত্ব বাদ যাবে। ক্লিয়ার? বিষয়টা ক্লিয়ার? সাজায় লিখে দিবেন, বইও একটু কঠিন করে লিখছেন, এই সেকশনটা একটু কঠিন করে লিখছেন। 27টা। হ্যাঁ হ্যাঁ, 26 27 তো একই। এরা পার্থক্য করে তারা লিখতে চায়, তারা চাইলে একই সেকশনে নিয়ে আসতে পারতো, তবে শর্ত থাকে যে কইয়া। তারপর 28, 28 তো পার্সেন্ট, খুব ইম্পর্টেন্ট, খুব পরিচিত এটা। অ্যাডভান্স পজেশন, অ্যাডভান্স পজেশন, অ্যাডভান্স পজেশন। অ্যাডভান্স পজেশন মানে কি? দখল প্রাপ্তির জন্য মামলা দায়ের করার ব্যাপারে এই আইনে যে সময় নির্ধারিত আছে, এই আইনে কত বছর আছে? 12 বছর আছে। তা উত্তীর্ণ হওয়ার পর সেই অধিকার কি হয়ে যাবে? বিলুপ্ত হয়ে যাবে। এই যে অধিকার বিলুপ্ত 12 বছরের ভিতরে দায়ের করতে হবে, দখল প্রাপ্তি। এখন দখল প্রাপ্তির অধিকার কার? অধিকার কি হয়ে যাবে? বিলুপ্ত হয়ে যাবে। বলা হয় যে আমাকে অধিকার ধ্বংস করে না, কিন্তু অধিকার বিলোপ করে না, মানে কি বলে? অধিকার সৃষ্টি করে। অধিকার ধ্বংস করে না, অধিকারের উপর সীমাবদ্ধতা আরোপ করে। তাইলে কিন্তু এর ব্যতিক্রম হয়েছে কি 28 দ্বারা। মামলা না করে তার অধিকার বিলুপ্ত হয়ে যাবে। এখন তো আমাদের 142 দ্বারাই কি বলছে? 12 বছর। 144 দ্বারাই 12 বছর। হ্যাঁ, আর্টিকেল 142 144। তাহলে 142 আর 144 এর ক্ষেত্রে কি পার্থক্য আছে? কি পার্থক্য?
42 দ্বারা কি বলছে? বেদখল হওয়া বা দখল ত্যাগ। মানে বেদখল হওয়া বা দখল ত্যাগ মানে হচ্ছে আপনি এক সময় দখলে ছিলেন, এই জিনিসটা প্রমাণ করতে হবে। 42 দ্বারা আপনাকে বেদখল করা হয়েছে, দখল ত্যাগ করা হয়েছে, অথবা আপনি দখল ত্যাগ করছেন। আর 44 দ্বারা এসে বলছে যে আমি একজনের কাছে সম্পত্তি কিনছি কিন্তু দখলই পাই নাই, সেক্ষেত্রে আমি কেমনে প্রমাণ করবো বেদখল হয়েছে? আমি স্কোপ নাই। তাইলে যখন থেকে অপরের দখলটা আমার জন্য হুমকি স্বরূপ হইলো, বিরুদ্ধে গেল, তখন থেকে 12 বছর। সম্পত্তি বা তৎসংশ্লিষ্ট কোনো স্বার্থের দখল লাভের জন্য মামলা। বিবাদের এখানে হচ্ছে বিবাদের দখল যখন আমার বাদীর দখলের প্রতিকূল হয়, তখন থেকে 12 বছর। আর 142 দ্বারা বলছে যে যখন আমি বেদখল হয়েছি বা দখল ত্যাগ করছি, তখন থেকে 12 বছর। আর এটা হচ্ছে বিবাদের দখল যখন থেকে বাদীর প্রতিকূল। বিবাদের দখল যখন থেকে বাদীর জন্য প্রতিকূল। প্রতিকূল। হ্যাঁ? জি। এই যে বললাম 144-এ আপনি একটা জমি কিনছেন, সেটাই বলতেছি, আপনি একটা জমি কিনছেন, এখন এই জমির দখল পান নাই, অথবা তখন মালিকের বরাবরই দখল আছে, অথবা ওই সম্পত্তিটা বন্ধক দেওয়া ছিল কিনা সম্ভব। এখন যে দিন ওই ব্যক্তি এই সম্পত্তি সে নিজে দাবি করবে, আপনার জন্য এটা হুমকি হয়ে গেল, সেই দিন থেকে 12 বছর। মানে বিবাদের দখল যেদিন আপনার প্রতিকূলে যাবে 44-এ। আর 42 হচ্ছে যে আমাকে যেদিন আমি যে সম্পত্তি থেকে যেদিন থেকে বেদখল হইলাম, মানে আমার দখল ছিল, এটা প্রুভ করতে হবে। হ্যাঁ। আর 42 44-এ যখন বা বিবাদের দখলটা আপনার জন্য প্রতিকূল হবে, আপনার দখল ছিল এটা প্রমাণ করতে হবে না। 42 সালে আপনি এক সময় দখলে ছিলেন, সেটা প্রুভ করতে হবে। 44-এ আপনি কোনো সময় দখলে ছিলেন না, তখন আমি কি করব? 44-এ এসে বলবো যে এই দখলটা আমার প্রতিকূল, আমি দখল চাই। হ্যাঁ, কোনটা? তাহলে 44টা হচ্ছে ব্যাপক, সব ব্যাপক ব্যাপকতর, আর 42টা সংকীর্ণ, শুধু দখল বেদখল, মানে আপনি হ্যাঁ প্রমাণ করতে হবে। আর অন্যান্য ক্ষেত্রে 44টা ব্যাপকভাবে অধিকার দিচ্ছে। ময়দা এটা, এখানে তো মালিকানা সমস্যা, ওখানে শুধু দখল সমস্যা। আমরা বলতেছি দখল, এখন বলছি 28 তারিখ বলি 28 তারিখ বলছি যে দখলের অধিকারী ব্যক্তি যদি 12 বছরের মানে এই আইনের নির্ধারিত সময়ের মধ্যে মামলা দায়ের না করে, তাইলে অধিকার বিলুপ্ত হয়ে যাবে। প্রসঙ্গ আসে কে দখলের অধিকারী ব্যক্তি? যিনি সত্যবান তিনি দখলের অধিকারী। আর ওইখানে একজন ব্যক্তি কি দখলে ছিল, সে সত্য কি, এটা বিচার করতে পারবে। এখানে সত্য, এখানে 12 বছরের দুইটাই জমির মালিক সত্য, দখল উদ্ধার সত্য ঘোষণা এবং দখল উদ্ধারের মামলা হবে। 42 দখলে ছিলেন না আপনি, যে কোনো হ্যাঁ, নতুন মালিক হয়েছেন, কিন্তু আপনি বেদখল হন নাই, দখলেই আসি নাই, তাহলে বেদখল হবো কেমনে? আর 42 দ্বারা আমাকে দখলে ছিলাম, বেদখল করছে, প্রমাণ করতে হবে। 44 ঢুকে না? প্রশ্ন করেন তাইলে কেন ঢুকে না, কোন জায়গায় ঢুকতে হবে? বুঝতাম যে দখলের ছিল যেটা করেছে হ্যাঁ, ওই থেকে 12 বছর। কিন্তু 12 বছর বলতেছে সম্পত্তিটা আমার হইতো নাই, 12 বছর কিসের? সম্পত্তিটা আপনার দখলে যায় না, কিন্তু তাছাড়াও মালিক হইতে পারেন। যেমন আমি আপনার সাথে চুক্তি করছি সম্পত্তি বিক্রয়ের, ও বিক্রয় করছি, দলিলও দিছি, টাকাও দিছেন আপনাকে, আপনার নামে দলিল হয়েছে, কিন্তু আপনাকে তো দখল আমি দেই নাই। আপনাকে দখল দিছি আমি জমি, না, আমরা কি করছি, দলিল করে ফেলছি। হ্যাঁ, এখন জমির অধিকারী কে? আমি আপনি। হ্যাঁ। কিন্তু আপনি তো 42 ধারায় গেলে আপনি বেদখল প্রমাণই করতে পারবেন না, তাহলে আপনাকে আদালত দখল দিবে কেন? ও ঠিক আছে, ঠিক আছে। তখন আপনি তো 144 ধারায় যাবেন যে ওই ব্যক্তির দখলটা আমার জন্য এখন হুমকি শুরু হয়ে গেছে। আমার কেনা জমি আপনি হ্যাঁ, ঠিক। মানে আপনি জমি কিনছেন, আমাকে আবার বন্ধ করে দিয়ে গেছেন, হইতে পারে, এরকম হইতে পারে।
আরো বেশি, তারপরে 29 ধারায় সময় কি আছে? একটা 29 ধারায়। হ্যাঁ, এটা এই বছর কোনো কিছুই বলতেছে না আজকে। বিষয়টা কি? ওনারা তামাদি আইন আমার মানে সবক পাইছে ওইটা আগে থেকে যোগ করে। পরীক্ষা একদিন আগে তাকাও অনলাইনে আছে কি আসলে কেউ? আমরা আপনি ঠিক আছে। সিরিয়াস আমাদের যে সিরিয়াল তাহলে তো চা খাওয়ায় অ্যাটলিস্ট ওনাদেরকে কিছুটা ইয়ে করা যায়, আপ্যায়ন করা যায়। এটা আলম ভাই দায়িত্ব, আসলে খাওয়াই দেন আজকেরটা। অনলাইনে কিছু দিন যারা আছে একটু সিরিয়াস ক্লাস কখন শুরু হচ্ছে দিতেই থাকে। অনলাইনের দায়িত্ব মুসুদিন আলম ভাইয়ের উপর। তারপরে 29 দ্বারা এটা বলছে এই যে তামাদি আইনের বিধান চুক্তি আইনের 25 ধারাকে প্রভাবিত করবে। চুক্তি আইনের 29 ধারায় সেভিং ক্লজ, সেভিং সেকশন মানে প্রযোজ্য না সেই কি বলছে এই আইনের? এটা 1872 সালের চুক্তি আইনের 25 ধারাকে প্রভাবিত করবে। চুক্তি আইনের সংক্ষেপে বলবো, চুক্তি আইনের 25 ধারাকে প্রভাবিত করবে না। কোন কোন ক্ষেত্রে তামাদি আইন প্রযোজ্য না, এইটা কোশ্চেন আসতেই পারে। প্রভাবিত করবে 25 ধারাকে প্রভাবিত। চুক্তি আইনের 25 ধারা কি আছে? তারপরে না না না। বিশেষ আইনের ক্ষেত্রে আমরা করব। বিশেষ আইনের ক্ষেত্রে কি হবে? বিশেষ আইনের ক্ষেত্রে মামলা, আপিল বা দরখাস্তের ক্ষেত্রে যদি ওই আইনে যদি কোনো মেয়াদ উল্লেখ থাকে তাহলে ধরে নেওয়া হবে যে এই তফসিলের ওইটাই বিধান, ওইটাই বিধান, মানে 3 ধারার বিধান এমন ভাবে প্রযোজ্য। এখন কোশ্চেন হচ্ছে কোন কোন জিনিস প্রযোজ্য হবে? 4 ধারা, তারপরে 9 থেকে কোন কোন ধারা প্রযোজ্য হবে? 9 থেকে 18, 9 থেকে 18 এবং 22 ধারা। 4 ধারা, 9 থেকে 18, 22 ধারা। যতটুকু অসামঞ্জস্য না হয়, অসামঞ্জস্য না হয়। 4 ধারা 9 গুণ 18, মনে রাখবেন 9 গুণ 8 22, যতটুকু অসামঞ্জস্য না। তারপরে অন্যান্য বিধান প্রযোজ্য হবে না। আমাদের অন্যান্য বিধান বিশেষ আইনের ক্ষেত্রে প্রযোজ্য হবে না, যেমন 5 ধারা প্রযোজ্য হবে না। তাহলে 5 ধারা কন্ডোমেনশন অফ ভিলেজ আমাদের ক্ষেত্রে আর বিশেষ আইনের ক্ষেত্রে প্রযোজ্য না। অসামঞ্জস্য না। 4 ধারা, 9 থেকে 18 ধারা, 22 ধারা। বিশেষ আইনের ক্ষেত্রে যতটুকু তার মানে কন্ট্রাডিক্টরি না হয় তাহলে প্রযোজ্য। আর অন্যান্য যে বিধান, অন্যান্য সেকশন গুলো আমাদের আইনে কোনোভাবেই বিশেষ আইনের ক্ষেত্রে প্রযোজ্য হবে না। 5 ধারা হবে না, 6 ধারা হবে না, 7 ধারা হবে না, 8 ধারাও প্রযোজ্য হবে। তারপরে 19, 20, 21 প্রযোজ্য হবে। 23, 24, 25, 26, 27, 28, 29, 29 হবে। 27 প্রযোজ্য, 28 প্রযোজ্য হবে। তারপরে বিবাহ বিচ্ছেদ আইন 1869,
বাকি যুগাধিকার আইন বিবাহ বিচ্ছেদটা কত? 1869। তারপরে সুখাধিকার। সংক্ষেপে দেখলাম সুখাধিকার আইনের ক্ষেত্রে এই বিধান প্রযোজ্য হবে না, মানে সুখাধিকার আইন হচ্ছে 1882 সালে, 1800 বিবাহ বিচ্ছেদের 1869 হবে। আর ব্যাপার আছে। বিবাহ নিয়ে অনেক সমস্যা আছে। বইয়ে লেখা আছে, তারপরেও দেখেন এটা মনে রাখুন, মুখস্থ করে ফেলেন, এখনই মুখস্থ করে ফেলেন। 29 ধারা হচ্ছে সেভিং ক্লোজ। আমি বলতেছি আবার, চুক্তি আইনের 25 ধারাকে প্রভাবিত করবে না এই আইন। বিশেষ আইনের ক্ষেত্রে বিধান আছে, বিশেষ আইনের ক্ষেত্রে 4 ধারা 9 থেকে 18 ধারা 22 ধারা যতটুকু অসামঞ্জস্যপূর্ণ না হয়, যদি অসামঞ্জস্যপূর্ণ না হয়, যদি কন্ট্রাডিক্টরি না হয়, তাইলে প্রযোজ্য হবে। আর অন্যান্য বিধান প্রযোজ্য হবে না, মানে তামাদি আইনের অন্যান্য বিধান বিশেষ আইনের ক্ষেত্রে প্রযোজ্য হবে না। যেমন কি? যেমন 5 ধারা, 6 ধারা, 7 ধারা, 8 ধারা, ওইদিকে মানে এগুলো প্রযোজ্য হবে না। তাহলে কন্ডামনেশন অফ ডিলে বিশেষ আইনের ক্ষেত্রে প্রযোজ্য না। সরাসরি কি বলা আছে যে কন্ডামনেশন অফ ডিলে বিশেষ আইনের ক্ষেত্রে প্রযোজ্য না? বলা নাই। আমরা ওইটা থেকে বুঝছি যে কিন্তু 5 ধারা এখানে ইনক্লুড করা নাই এই জায়গায়, তার মানে প্রযোজ্য। বিবাহ বিচ্ছেদ আইন 1869 এর ক্ষেত্রে তামাদি আইন প্রযোজ্য না। বিবাহ বিচ্ছেদ আইনে তো আমাদের আইন যদি দিতে হবে, যে দিন সম্মান হইতেছে তার সে 3 বছরের ভিতরে তালাক দিতে হবে, তাহলে হবে? তারপর সুখাধিকার আইন, যে ক্ষেত্রে 1882 সালে সুখাধিকার আইন প্রযোজ্য, সেই ক্ষেত্রে তামাদি আইনের এই সুখাধিকার আইন প্রযোজ্য না। ইসমেন্ট 26-27 প্রযোজ্য না। সুখাধিকার আইনের ক্ষেত্রে তামাদি আইন প্রযোজ্য না। গলা কাশি ধরে ফেলছে। একদম নিচেরটা সুখাধিকার আইনের ক্ষেত্রে দিচ্ছে না। তাহলে আজানের বিরতি, আরে নামাজের বিরতি পরে পরবর্তীতে ক্লাসে, নেক্সট ক্লাসে পড়া শুরু হবে। না, আজকে না। আমাদের শেষ বলে কিছু নাই, আরো পড়তে হবে। সিলেবাস করিয়েছিল অনুচ্ছেদ প্রিলিতে যা পড়ছেন এগুলোই পড়বেন, অনুচ্ছেদ থেকে কোশ্চেন আসবে। আজকের মতো শেষ। আজকের মতো শেষ।